হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এসএসসির পক্ষ থেকে আরো একবার স্বাগত আরো একটি নতুন অনলাইন ক্লাসে। তো আজকে আমাদের আজকে আমাদের বাংলার লেকচার 10 শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা এমন হওয়ার কারণে। আর হচ্ছে অনেক ক্লাস নেওয়ার কারণে, রেগুলারলি কথা বলার কারণে এবং শীত এসে যাওয়ায় ঢাকাতেও সে হালকা হালকা শীত এসে যাওয়ার ঠান্ডা লাগার কারণে গলাটার এই অবস্থা। তো তো আপনাদের কাছে সর্বপ্রথম জানতে চাই যে আমাকে আমাদের বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। যদিও ভিন্ন ধরনের শোনাচ্ছে, আমার কণ্ঠ কখনোই ভালো ছিল না, তারপরেও যদি শোনা যাচ্ছে কিনা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানান। আবিল ভাই একটু পারেন। তো আমরা ক্লাসে ফিরে দিই, ক্লাসে চলে যাই। দেখি আমরা ক্লাসটা, আজকে আমাদের ক্লাসের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কারক। সেটা কি? কারক। প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে কি? কারক। তো কারকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে বারবার দ্বিধান্বিত হয়, আমরা প্রশ্ন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়ে যাই। তো কারকের প্রথমে সংজ্ঞার যে কনসেপ্টটা আছে সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে দিই। সংজ্ঞাটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কারক আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে আমাদের জন্য। তো এখন দেখেন কারকের সংজ্ঞাটা কি বলা হচ্ছে এখানে। নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। এখন আমরা তো জানি যে নামপদ হতে পারে কোন দুইটা পদ, একটা হচ্ছে বিশেষ্য আর একটা কি বিশেষণ, আর একটা কি বিশেষ সর্বনাম। একটা বিশেষ্য পদ আর এবং আরেকটা সর্বনাম পদ, এই দুইটা পদ কি পদ হতে পারে? নামপদ হতে পারে। তো এই বিশেষ্য এবং সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকে সেই সম্পর্কটার নাম কি? কারক। সেই সম্পর্কটার নাম কি? কারক। তো কারকের মূল কনসেপ্টটা কি? কারকের মূল কনসেপ্টটা হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে বলা হচ্ছে কারক। সম্পর্কটা কারক। এখন দেখেন কারক থেকে আমাদের প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কর যে কনসেপ্টটা সেটা যদি আমরা একটু ভালো মতো দেখি তাহলে এখানে দেখেন আমরা যদি একটা বাক্য লিখি যে, এখানে যদি লিখি আমি, আমি প্রতিদিন প্রতিদিন সকালে বাবার সাথে বাবার সাথে বারান্দায় বসে, প্রতিদিন সকালে বাবার সাথে বারান্দায় বসে কি করতাম? খবর পড়তাম। খবর পড়তাম। তো দেখেন এই আমি প্রতিদিন সকালে বাবার সাথে বারান্দায় বসে কি পড়তাম? খবর পড়তাম। এখন এই বাক্য, এই বাক্যটা যদি আমরা একটু ভালো মতো দেখি তাহলে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি একটু জানান তো আমাকে। এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? নিঃসন্দেহে এই বাক্যের ক্রিয়াপদ পড়তাম শব্দটা হচ্ছে কি? ক্রিয়াপদ। এখন দেখেন এই পড়তামটা হচ্ছে ক্রিয়াপদ। এই কি কি পড়তাম, তাহলে আমরা কি পড়তাম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? খবর। তারপরে হচ্ছে কি যে মানে হচ্ছে কোথায় পড়তাম? বারান্দায় পড়তাম। কখন পড়তাম? সকালে পড়তাম। কখন পড়তাম? প্রতিদিন সকালে পড়তাম। প্রতিদিন কে পড়তো? আমি পড়তাম। তারপরে বা যদি বলে হয় কার সাথে পড়তে? বাবার সাথে পড়তাম। তো এই দেখেন দেখেন এখানে পড়তাম ক্রিয়াপদটা, ক্রিয়াপদটি পড়তাম ক্রিয়াপদটি আমি প্রতিদিন সকাল বাবা বারান্দা খবর, এই সবগুলোর সাথে পড়তাম ক্রিয়াপদের যে সম্পর্ক এই সম্পর্কটার নাম কি? কারক। তো কারক শব্দের অর্থ সম্পর্ক। কারক শব্দের অর্থ কি বলছি? অর্থ হচ্ছে সম্পর্ক। সম্পর্ক। এখন কারক থেকে আমাদের আরেকটা বেসিক যে তথ্য সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারক বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়? কারক বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয় এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন, যেটা আমরা হচ্ছে কি যে এখানে দেখবো এখন। আমাদের আগেকার যে নবম দশম শ্রেণীর মনির স্যারের যে বইটি ছিল
বা বাংলার আগেকার যে ব্যাকরণ বইগুলো আছে সেই বইগুলোতে কারককে বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বলা হতো। কিন্তু নতুন নবম দশম শ্রেণীর বা আপনারা যে নবম দশম শ্রেণীর বইটা পড়ে এসেছেন সেই বইটাতে কারককে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বলা হয়েছে। এখন কারকের কাজ কি, শব্দ নিয়ে না না বাক্য নিয়ে? বাক্যের সাথে কারকের সম্পর্ক কি বলছি, নামপদের সাথে এ মানে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলছে, কারক। এখন নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক তখনই হবে যখন সেই পদগুলো বাক্যে হবে, যখন সেই পদগুলো কোথায় থাকবে, বাক্যে থাকবে। তাই আপনি কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় এমন প্রশ্ন যদি হয়, তাহলে আগেকার বইয়ের শব্দতত্ত্ব, নতুন বইয়ের বাক্যতত্ত্ব, আপনার কোনোটাই বোঝার দরকার নাই কারক কাজ করে কি নিয়ে, বাক্য নিয়ে। তো তাহলে এই কারকে বাক্যে অবস্থিত পদগুলোর আইডেন্টিফাই করতে বলা হয় কারককে। তো তার কারণে কারক হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় লিখবেন, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব, কারক বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয়, বাক্যতত্ত্বে আলোচিত হয়। এখন তো কারকের হচ্ছে কি, নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককেই বলা হয় কি, কারক বলা হয়। কারক প্রধানত 6 প্রকার। কারক প্রধানত কত প্রকার, 6 প্রকার। কি কি 6 প্রকার দেখেন, একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর আপনাদের যে নতুন বইটা বা আপনারা যে বইটা পড়ে আসছেন সেখানে সম্বোধন কারক নামের একটা কারক আছে, এবং সম্পাদন কারকটা কি করছে সেখানে বাদ দেওয়া আছে। তো আমরা সম্বোধন কারকটা লাস্টের দিকে আমরা দেখবো যে সম্বোধন কারকটা আসলে কি। এখন দেখেন, আমরা এই যে এই বাক্যে দেখলাম না যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক, তার মানে আমরা এই বাক্যে যতগুলো কারক আইডেন্টিফাই করছি সব ক্রিয়াকে প্রশ্ন করছি না, কি পড়ে, কাক কোথায় পড়ে, কখন পড়ে, কে পড়ে। তো প্রশ্ন করছি না, WH কোশ্চিন গুলো দিয়ে আমরা ক্রিয়াকে প্রশ্ন করে কারক আইডেন্টিফাই করছি না। তো কারক, কোন কারককে আমরা আইডেন্টিফাই করতে কি দ্বারা, ক্রিয়াকে প্রশ্ন করব, কি করে কারক আইডেন্টিফাই করতে গেলে আমাদের এখানে কি করতে হবে বলেন তো, ক্রিয়াকে প্রশ্ন করে। আমরা এখানে লিখতে পারি বাক্যের ক্রিয়াকে, বাক্যের ক্রিয়াকে, বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কারক আইডেন্টিফাই করব, প্রশ্ন করে। বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কি করব, কারক আইডেন্টিফাই করব, প্রশ্ন করে কারক আইডেন্টিফাই করব। তো বাক্যের ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে কারকটা আইডেন্টিফাই হবে সেই কারকটার নাম হচ্ছে কি, কর্তৃকারক। বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে কারকটা আইডেন্টিফাই হবে সেটা হচ্ছে কর্মকারক। যে বাক্যের ক্রিয়াকে কি দ্বারা, কিসের দ্বারা, কি দিয়ে, এইগুলো দিয়ে যখন আইডেন্টিফাই করব তখন সেটা হবে কি, তখন সেটা হবে করণ কারক। বাক্যের কি জন্য বা কিসের নিমিত্তে যখন প্রশ্ন করব তখন সেটা হবে সম্প্রদান কারক, তখন সেটা কি হবে, সম্প্রদান কারক। এখন দেখেন এই সম্প্রদান কারকের আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে কি সত্য ত্যাগ করে দেওয়া, সত্য ত্যাগ করে দেওয়া, সত্য ত্যাগ করে দেওয়া বোঝায়। তো সত্য ত্যাগ করে দেওয়া বোঝালে কি হবে, সেটা সম্প্রদান কারক হবে। সত্য ত্যাগ করে দেওয়া বোঝালেও সেটা কি হয়, সম্প্রদান কারক। কি জন্য বা কিসের জন্য বা সত্য ত্যাগ করে দেওয়া বোঝালে কি, সেটা সম্প্রদান কারক হবে। অপাদান কারকের বিষয়টা দেখেন, কোথা থেকে, কখন থেকে, কিসে থেকে, এইগুলো দিয়ে যখন প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে তখন সেটা কি হবে, অপ্রদান কারক হবে। কি কারক হবে, অপাদান কারক হবে। তারপরে দেখেন, কোথায়, কখন, কিসে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। সেটা কি কারক, অধিকরণ কারক। তো তাহলে আমরা এখানে দেখলাম যে মানে কারক আইডেন্টিফাই করার মূল বিষয়টা কি, আমরা দেখছি সেটা হচ্ছে কি, কর্তৃকারককে আইডেন্টিফাই করব বাক্যের ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে, কর্মকারক আইডেন্টিফাই করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, করণকারক আইডেন্টিফাই করব কি দ্বারা বা কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করে, সম্প্রদান কারক কি জন্য, কিসের নিমিত্তে, এগুলো দ্বারা সম্প্রদান বা এবং সত্য ত্যাগ করে দেওয়া বোঝালে সেটা কি, সম্প্রদান। তারপরে অপাদান কারক কোথা থেকে, কখন থেকে, কিসে থেকে বোঝালে সেটা হচ্ছে অপাদান কারক, বা হতে, কি হতে, কোথা হতে, তারপরে কিসের হতে, এগুলো বোঝালে।
তারপর অধিকরণ কারকের ক্ষেত্রে কি, কোথায় কখন আর কিসে, জবাব দেবে কি অধিকরণ। তো আমরা একটা বাক্য দেখি, একটা বাক্য দেখলে আমরা কারকরা আইডেন্টিফাই করা সোজা হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। তো আমাদের প্রথমে যে যে বিষয়টা দেখেন সেটা হচ্ছে কি, বাক্যটা হচ্ছে বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে ফকিরদের চাল দিতেন। ভাড়া থেকে নিজ হাতে ফকিরদের কি দিতেন, চাল দিতেন। এই বাক্যে দিতেনটা কি, ক্রিয়া। তার মানে আমরা কারক বলতে কি বুঝেছি, যে বাক্যে হচ্ছে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কি বলা হচ্ছে, সেই সম্পর্ককে কারক বলা হচ্ছে। তো এখন আমরা এই দিতেনকে প্রশ্ন করব, দিতেন ক্রিয়াটাকে প্রশ্ন করে, এইগুলো দ্বারা প্রশ্ন করে আমরা কি করব, কারক আইডেন্টিফাই করব। তো এখন আমাদের এই জায়গাটা দেখেন, যেমন এই যে বেগম সাহেবা, তাহলে আমরা এখন যদি প্রশ্ন করি প্রথমে কি আছে, কে বা কারা, কে দিতেন। যদি প্রশ্ন করি কি কে দিতেন, তাহলে উত্তর কি দেখেন তো, বেগম সাহেবা না। তাহলে এই বেগম সাহেবা এটা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তাকারক, কি কারক, কর্তৃ বা কর্তাকারক। তারপরে দেখেন, আমরা যদি প্রশ্ন করি কারা দিতেন, কারা দিতেন দিয়ে প্রশ্ন করলে উত্তর আছে, উত্তর নেই, উত্তর কি নেই। তারপরে যদি আমরা দেখেন প্রশ্ন করি, এই পরেরটা কি দিয়ে আছে, কি বা কাকে দিয়ে। এখন কি দিতেন, চাল দিতেন। এই তাহলে এখানে বলেন তো এই চাল কি কোন কারক, কর্মকারক। কে কর্মকারক। তারপরে যদি আমরা হচ্ছে কি যে প্রশ্ন করি কি দ্বারা দিতেন, কি দ্বারা দিতেন, ঠিক আছে। তাহলে নিজ হাতে দিতেন, কি দ্বারা, নিজ হাত দ্বারা দিতেন। তাহলে এই নিজ হাতটা কোন কারক, করণ কারক, করণ কারক। তারপরে আমরা যদি এখানে আরো দেখি, তারপরে হচ্ছে কি যে এ কি থেকে দিতেন, যদি বলি তাহলে কি হবে, ভাড়া থেকে দিতেন, ভাড়া থেকে দিতেন। তাহলে এই হতে থেকে দিলে কি হবে, অপাদান কারক, অপাদান কারক। তারপরে যদি আমরা দেখি হচ্ছে কি যে এই মানে কখন দিতেন, তাহলে আমরা কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কি দেখতে পাচ্ছি, কি থেকে কখন থেকে হলে অপাদান, আর কোথায় কখন কিসে বললে অধিকরণ। তাহলে আমাদের কখন দিতেন বললে আমরা কি দেখবো, এখানে কি দিতে পারি, এখানে এখানে আমরা দিতে পারি কি অধিকরণ, অধিকরণ। তাহলে এই প্রতিদিন প্রতিদিনটা অধিকরণ কারক নিজ হাতে। এখন দেখেন তো কি জন্য দিতেন, উত্তর আছে, কি নিমিত্তে দিতেন, উত্তর নেই। কিন্তু যদি আমরা এখানে দেখি, এই যে এই জায়গায় সত্য ত্যাগ করে দেওয়া বোঝাচ্ছে। তার মানে ভিক্ষা দিলে বা চাল যে ফকিরদের দিলে কি সেই ফকিরদের কাছ থেকে চাল ফেরত পাওয়া যায়, কখনোই যায় না। তাই এখানে ফকির সত্য ত্যাগ করে দেওয়া বোঝাচ্ছে না ফকিরকে, তার কারণে এটা হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তার কারণে এটাকে বলা হচ্ছে কি সম্প্রদান কারক। এখন তাহলে এই যে আমরা যে মানে বাক্যকে কিভাবে বাক্য থেকে একটা কারক আইডেন্টিফাই করব, এই বিষয়টা আমি আশা করি বুঝাইতে পারছি। যেমন আমরা যদি কি বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই কর্তাকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পালে কর্মকারক, কি দিয়ে কার দ্বারা কিসের কি বা কিসের দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাই তাহলে করণ কারক। যদি কর্তা কি জন্য বা নিমিত্তে বা অর্থ মানে সম্পদ বা আমাদের যদি সত্য ত্যাগ করে দেওয়া বোঝায় তাহলে সেটা কি সম্প্রদান কারক। এছাড়াও আমাদের যদি প্রশ্ন পড়ে উত্তর পাই কি থেকে, কিসে থেকে, কোথা থেকে, তাহলে যদি প্রশ্ন পাই তখন কি হবে, অপাদান কারক। কোথায় কিসে আর কখন দিয়ে যখন প্রশ্ন করব তখন সেটা কি হবে, অধিকরণ কারক। আপনারা কি কারক আইডেন্টিফাই এর যে বেসিক কনসেপ্ট, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানান আমাকে, একটু এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে। এখন আমাদের কারক থাকবে এবং কারকের সাথে বিভক্তি থাকবে। এই বিভক্তি যে 7 প্রকার আছে, এই 7 প্রকার বিভক্তি কি চিনেন আপনারা? নতুন বই অবশ্য বিভক্তি 3 প্রকার দেওয়া আছে, কিন্তু কারক আইডেন্টিফায়ার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের 7 প্রকার বিভক্তিটাই জানার দরকার আছে। এই 7 প্রকার বিভক্তি চিনেন কিনা জানান, না চিনলে আমি একটু লিখে দেব, তাহলে আপনারা দ্রুত হয়তো হয়ে যাবে।
কি লিখে দেব না আপনারা পারেন? আচ্ছা দেখেন, আমি এখানে দেখাই মূল বিষয়টা। প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি কি? শূন্য আর অ। শূন্য আর অ কি প্রথমা বিভক্তি? দ্বিতীয়া বিভক্তি কি? কে আর রে। ঠিক আছে, কে আর রে, বা এ রে যদি থাকে তাহলেও কি দ্বিতীয়া বিভক্তি। তারপরে দেখেন তৃতীয়া বিভক্তি কি? তৃতীয়া বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। চতুর্থী বিভক্তি কি? চতুর্থী বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, এখানে জন্য বা নিমিত্তে অর্থে হবে। জন্য বা নিমিত্তে, জন্য বা নিমিত্ত অর্থ হবে। পঞ্চমী বিভক্তিটা দেখেন। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। থেকে চেয়ে, এটা ভুল করছি, তৃতীয়া বিভক্তিটা। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক হবে। দ্বারা দিয়ে কর্তৃক। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি র আর এর। সপ্তমী বিভক্তি হচ্ছে, ষষ্ঠী ভাবে লেখা যায়, সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে। এগুলো হচ্ছে কি সপ্তমী বিভক্তি। প্রথমা বিভক্তি শূন্য অ আ। দ্বিতীয় বিভক্তি কে রে বা এ রে থাকলেও তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি জন্য বা নিমিত্তে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে। ষষ্ঠ বিভক্তি কি র এর। সপ্তমী বিভক্তি এ অতে। এখন তাহলে বলেন, এই বেগম সাহেবা শব্দের মধ্যে কোন বিভক্তি রয়েছে? কোনো বিভক্তিই নাই, তাই এটা কি লিখতে হবে বলেন তো? শূন্য বিভক্তি। প্রতিদিন শব্দের মধ্যে কোনো বিভক্তি আছে? নাই, তাহলে এটা কি হবে? শূন্য বিভক্তি। এখন ভাড়া থেকে, এই থেকে হতে থেকেছে কোন বিভক্তি? পঞ্চমী। তাহলে তার কারণে এটা কি হবে? অপাদানে পঞ্চমী, পঞ্চমী কর্মধারায়। নিজ হাতে, নিজ হাতে, এই যে হতে মানে হাতে কি রয়েছে? এ রয়েছে না এ? তার কারণে এটা করণে কি? সপ্তমী বিভক্তি। তারপরে দেখেন ফকিরদের কি রয়েছে শেষে? এর রয়েছে না? এর থাকার কারণে এটা কি? সম্পাদনে, এ, সম্প্রদান ষষ্ঠী। ঠিক আছে, সম্প্রদানে কি? ষষ্ঠী। চাল কোনো বিভক্তি আছে? নাই, তার কারণে এটা কি? শূন্য। এটা কি শূন্য? তাহলে কারক আইডেন্টিফাই করে এবং কারকের বিভক্তি, এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানান সবাই সুন্দরভাবে। আচ্ছা এবার তাহলে দেখেন, আমাদের কারক শেষ, কারক কি চিনা আমাদের শেষ না? কারক এখন আমরা পারবো না আইডেন্টিফাই করতে দিলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কারক আইডেন্টিফাই করতে দিব তাহলে কিছু বাক্যের। না, আমরা কারকের ডিটেইলি শিখবো, কারকের যে ঝামেলাগুলো আছে সেগুলো শিখবো। কি করব বলেন? আচ্ছা দেখেন তো, কারকের মধ্যে আমরা এবার কারকটা যেভাবে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে, এই যার সাথে যে কারকের ঝামেলা লাগে, আমরা এই যে যে এই যে এই যে টেকনিক গুলো ছিল, এগুলো দিয়ে যখন আমরা কারক আইডেন্টিফাই করতে পারবো না, তখন যে আমাদের যে ঝামেলাটা লাগবে সেইগুলো দিয়ে আমরা একটু শেখার চেষ্টা করব। তো দেখেন, আমাদের এর জন্য আমরা হচ্ছে কি যে এইভাবে সাজাইছি কারকের ক্লাসের স্লাইড গুলো দেখেন।
তো আমাদের অপাদান কারকটা দেখবো আগে আর অধিকরণ কারকটা দেখবো আগে, যেগুলো নিয়ে আমাদের বেশি প্রশ্ন থাকে, বেশি ঝামেলা লাগে, সেরকম উদাহরণগুলো এবং সেরকম বিষয়গুলো আমরা হচ্ছে কি করব, দেখার চেষ্টা করব কারকের আজকের এখন ক্লাসে। তো অপাদান কারক প্রথমের বিষয়টা কি, অপাদান কারক এবং কি কারক, অধিকরণ কারক। অপাদান কারক আর অধিকরণ কারকের বিষয়টা দেখেন, এখানে লক্ষ্য করেন, সুন্দর করে দেখেন, লক্ষণ মানে অপাদান কারক কোনগুলো হবে আর অধিকরণ কারক, যা হতে থেকে বিশ্রুত, উৎপন্ন, বিরত, ভয়, আরম্ভ, সূচনা, শুরু বোঝালে তখন সেটা কি হবে, অপাদান কারক। মানে কোনো কিছু থেকে থেকে হতে বা বিশ্রুত হলে, উৎপন্ন হলে, বিরত হলে, কোনো কিছুতে ভয় পেলে, কোনো কিছুতে আর কোনো কিছু আরম্ভ, শুরু, সূচনা হলে তখন সেগুলো কি হবে, অপ্রদান কারক হবে। তারপরে দেখেন স্থান বা কাল বোঝালে, স্থান বা কাল বোঝালে কি হবে, স্থান বা কাল বোঝালে অধিকরণ কারক হয়, স্থান বা কাল বোঝালে অধিকরণ কারক হয়। আবার 3 নম্বরের যে বিষয়টা, দুইটার সাথেই কন্ট্রোভার্সি, যেটা কোনো স্থান থেকে কমে গেলে, ভালো করে দেখেন, কোনো স্থান থেকে কমে গেলে কি বলছে, কমলে অপাদান, কি বলছে, কমলে অপাদান কারক। তারপরে হচ্ছে কোন স্থান থেকে বাড়লে অধিকরণ, কোন স্থান থেকে কি বাড়লে অধিকরণ, কমলে অপাদান, বাড়লে অধিকরণ। এখন পরের বিষয়টা একটু ভালো করে দেখেন, পরেরটা হচ্ছে কি, কমেও নাই বাড়েও নাই তখন সেটা কি হবে, অধিকরণ। কমেও নাই বাড়েও নাই তখন সেটা কি, অধিকরণ। কোন স্থান থেকে কমে গেলে সেটা কি হবে, সেটা অপাদান। কোন স্থান থেকে বাড়লে হবে অধিকরণ। কোনো স্থান থেকে কমেও নাই বাড়েও নাই তখন সেটা কি, তখন সেটা অধিকরণ কারক। তো আমরা এখন এই উদাহরণগুলো দেখব, তাহলে আমি আরেকবার বলি। বিষয়টা হচ্ছে যা থেকে যা হতে থেকে উৎপন্ন, বিশ্রুত, বিরত, ভয়, আরম্ভ, শুরু, সূচনা বোঝায় তখন সেটা অপাদান। আর যা যা যার হচ্ছে স্থান এবং কাল বোঝালে তখন সেটা হয় কি, অধিকরণ কারক। এবং আমরা বলছি কোন স্থান থেকে কমে গেলে সেই স্থান বা সেই স্থানকে বা সেই জায়গাকে বলা হয় কি, অপাদান। আর কোন স্থানে বাড়লে তখন সেটা বলা হয় কি, অধিকরণ। কমেও নাই বাড়েও নাই এমন বোঝালে তখন সেটা কি হবে, তখন সেটা অধিকরণ কারক হয়। তো দেখেন আমরা কিছু উদাহরণ আগে প্র্যাকটিস করব, তাহলে আমরা দেখব। এখন স্টেশনে দাঁড়ানো ট্রেনটিতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে বগিতে উঠলো, এই প্রথম বাক্যের এই 3টা শব্দের কারক আইডেন্টিফাই করবেন এইভাবে। এটা মনে করেন কি যে এক, এটা কি, এটা এইটা হচ্ছে এক, স্টেশনটা হচ্ছে এক লিখবেন বা ওয়ান লিখবেন। স্টেশনটা কি, স্টেশনটা হচ্ছে এক, প্ল্যাটফর্ম দুই, বগি তিন। এই 3টা শব্দের কারক আইডেন্টিফাই করেন একটু। স্টেশনে দাঁড়ানো ট্রেনটিতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে বগিতে উঠলো, একটু ঝটপট করে উত্তর করেন সবাই। আচ্ছা, দেখেন এদিকে লক্ষ্য করেন তাহলে, স্টেশনে দাঁড়ানো ট্রেনটি, তাহলে ট্রেনটি কোথায় দাঁড়ানো, ট্রেনটি দাঁড়ানোটা কোথায়, কোথায় বললে কি স্টেশন। এখন যদি আমরা এই যে এখানে দেখছি না, যদি কোথায় কিসে আর কখন প্রশ্ন হয় তখন সেটা কি হবে, অধিকরণ। কোথায় কিসে আর কখন প্রশ্ন করলে তখন সেটা কি, অধিকরণ। তাহলে এই স্টেশনটা কোথায় বলেন তো, স্টেশনটা কি, তাহলে স্থান কোথায়, স্টেশন তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়ার কারণে স্টেশনটা কি হবে বলেন, স্টেশনটা অধিকরণ, স্টেশনটা কি, অধিকরণ। এখন দেখেন প্ল্যাটফর্ম থেকে বগিতে উঠলো, 1 নম্বর অধিকরণ সপ্তমী, তারপর 2 নম্বর, দুই অপাদানে সপ্তমী, 3 অধিকরণে সপ্তমী। আচ্ছা, অধিকরণ অপাদান 3 ফাঁকা। আচ্ছা এবার দেখেন, যারা বুঝেন না এখনো তারা দেখেন, তাহলে কোথায় দাঁড়ানো, স্টেশনে দাঁড়ানো, স্টেশনটা কি স্থান বোঝাচ্ছে। এই যে আমরা এখানে দেখলাম, স্থান বা কাল বোঝালে তখন সেটা কি, অধিকরণ। তাহলে স্টেশনটা কি একটা স্থান না। এখন প্ল্যাটফর্মটা দেখেন, এই প্ল্যাটফর্ম শব্দটা
এখন প্ল্যাটফর্ম থেকে কোথায় উঠছে? যাত্রীরা বগিতে উঠছে, তার মানে প্ল্যাটফর্মে কি করছে? কমেছে না? প্ল্যাটফর্মে কি করেছে? যাত্রী কমেছে। এখন দেখেন, যদি প্ল্যাটফর্মে যদি কমে, তাহলে আমরা কি বলছি? যে কমলে সেটা কি অপাদান, বাড়লে অধিকরণ। এখন দেখেন, প্ল্যাটফর্মে যাত্রী কমেছে, তাহলে প্ল্যাটফর্মটা কি? অপাদান। প্ল্যাটফর্মটা কি? অপাদান। আর বাড়ছে কোথায়? বাড়ছে বগিতে, তাহলে বগি কি? অধিকরণ। বগিটা কি? অধিকরণ। বগিটা হচ্ছে অধিকরণ। এবার বুঝতে পারছেন আশা করি, এই যে সঠিক অ্যান্সার করছেন আপনারা অনেকে। আচ্ছা, তো দেখেন তাহলে প্ল্যাটফর্মটা হচ্ছে এ, মানে তাহলে কি হলো? অধিকরণ, অপাদান আর অধিকরণ। ঠিক আছে। এই যে এখানে তাহলে দাঁড়ানো, দা স্টেশনে এ আছে, তাহলে সপ্তমী। অপাদানে কোন প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম থেকে, তার মানে এই থেকে আছে, তাই পঞ্চমী। তারপরে বগিতে কি আছে? এ আছে, তাই কি এটা? সপ্তমী। তো এখন দেখেন পরবর্তীতে শিহাব ঢাকা থেকে রাজশাহী গিয়েছে। তাহলে এই ঢাকাটা কোন কারক আর রাজশাহীটা কোন কারক? এবার পারা উচিত আপনাদের। ঢাকা কোন কারক, রাজশাহী কোন কারক? করেন, আইডেন্টিফাই করেন। তাহলে ঢাকা থেকে গিয়েছে, তার মানে ঢাকায় কমেছে, তাহলে ঢাকা কি হবে? অপাদান। ঢাকা কি হবে? অপাদান। আর রাজশাহী কি হবে? রাজশাহী অধিকরণ। রাজশাহী অধিকরণ। এখন দেখেন, মেয়েদের মাথায় উকুন থাকে, মেয়েদের মাথায় উকুন থাকে, আমরা এগুলো সমাধান করে ফেলি দ্রুত। মেয়েদের মাথায় উকুন থাকে, এখন কোথায় থাকে? বলেন তো, কোথায় থাকে? মাথায় থাকে। তাহলে এখানে মাথাটা কি কোন কারক? মাথাটা হচ্ছে স্থান বোঝাচ্ছে, তাহলে কি? অধিকরণ। অধিকরণ কারক। তারপরে দেখেন, ছেলেরা পুলিশের ভয়ে রাজপথ ছেড়েছে। এখন পুলিশ কোন কারক? এটা একটু জানান। পুলিশ কোন কারক? এটা জানান, পুলিশ কোন কারক? ছেলেরা পুলিশের ভয়ে রাজপথ ছেড়েছে। ছেলেরা পুলিশের ভয়ে কি করেছে? রাজপথ ছেড়েছে। পুলিশ কোন কারক? পুলিশ কর্তা কারক লিখেছে, পুলিশ কর্তা কারক লিখেছে জাকিয়া। কর্তা কারক। এবার দেখেন এখানে মূল বিষয়টা, আমরা এখানে কি বলছিলাম? যা থেকে হতে বিশ্রুত উৎপন্ন বিরত ভয়, কি ছিল? একটা শব্দ ছিল না, ভয়? তাহলে এখানে বলেন তো, কার ভয়ে রাজপথ ছেড়েছে? পুলিশের ভয়ে। তাহলে এখানে এই পুলিশ কোন কারক? পুলিশ কি এখানে ভয় দেখানো বোঝাচ্ছে না? এখন যদি ভয় হয়, তাহলে আমরা কি দেখছি? অপাদান। তাহলে পুলিশ হচ্ছে কি? অপাদান কারক। পুলিশ হচ্ছে অপাদান কারক। আর রাজপথ কোন কারক তাহলে? রাজপথ থেকে কমেছে, তাহলে বাড়লে কি বলছি? বাড়লে কি? অধিকরণ। আর কমলে অপাদান। তাহলে রাজপথে কমেছে, তাহলে এই এটা রাজপথটা কি হবে? অপাদান। অপাদান কারক। তারপরের উদাহরণটা দেখেন, আমার মায়ের নাকের নলক হারিয়ে গেল শেষে। আমার মায়ের নাকের নলক হারিয়ে গেল শেষে। কোথায় দাগ দেওয়া? নাকের নিচে দাগ দেওয়া। মানে নাকের নিচে বলতে নাক লেখার নিচে দাগ দেওয়া, ঠিক আছে। তো এই নাকের নলক হারিয়ে গেল শেষে, তাহলে কি মানে কি এটা? এটা কি নাক থেকে তাহলে নলক কমে গেছে না? নাক থেকে কি নলক কমে গেছে না? তার মানে নাক থেকে কি হয়ে গেছে বলেন তো? এই বিশ্রুত হয়ে গেছে। নাক থেকে কি হয়েছে? বিশ্রুত হয়েছে। তাহলে বিশ্রুত হলে এটা কোন কারক হবে? বিশ্রুত হলে এটা হবে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। বিশ্রুত হলে এটা হচ্ছে অপাদান কারক হবে। তারপরে দেখেন, তিল থেকে তেল হয়। তিল থেকে কি হয়? তেল হয়। তিল থেকে তেল হয়। তাহলে আর তিলে তেল আছে, তিলে তেল হয়। এখন এই কি থেকে তেল হয়? তাহলে এখানে কি আছে? থেকে। কি থেকে তেল হয়? হতে থেকে। বলছে না? তাহলে এই তিল থেকে তো তেল উৎপন্ন হয়। তো তাহলে এটা কি? যদি ওই যে উৎপন্ন বললে, বলছিলাম না, উৎপন্ন হলে কি? অপাদান কারক।
তাহলে এটা কি কারক? অপাদান কারক। অপাদান কারক। এখন দেখেন, তিলে তেল আছে, তিলে তেল আছে। এখন তেল, তেল কি এখানে কি উৎপন্ন বোঝাচ্ছে? উৎপন্ন বোঝাচ্ছে না, মানে তিল আছে কোন জায়গায়? তেলে। তেল আছে কোন জায়গায়, সরি, তিলে। তো তিল তাহলে কি এখানে স্থান, বা কোথায় তেল আছে? তিলে তেল আছে। তাহলে এই তিল কি হবে এখানে? অধিকরণ। তিল কি? অধিকরণ কারক। তারপরে দেখেন, তিলে তেল হয়, তিলে তেল হয়, এইগুলো নিয়ে ব্যাপক কনফিউশনের মধ্যে পড়ে যাই আমরা। একদম সিম্পলি জিনিস, আমি যেভাবে সিম্পলি বলছি আপনি সিম্পলি মনে রাখার চেষ্টা করেন। আপনার অনেক ঘুরাই পিচাই শেখার দরকার নেই, বড় ব্যাখ্যা শেখার দরকার নেই। আপনি জাস্ট এই অল্প একটু বিষয় মনে রাখতে হবে আপনাকে। সেটা কি বলছিলাম? স্থান এবং কাল বোঝালে অধিকরণ, আর যা থেকে হতে বিচ্যুত উৎপন্ন বিরত সূচনা শুরু আরম্ভ, এই ভয় এগুলো বোঝালে অপাদান কারক। কোনো জায়গায় কমলে অপাদান, বাড়লে অধিকরণ, কমেও নাই বাড়েও নাই কি? অধিকরণ। তো তাহলে এখানে দেখেন বিষয়টা, তিলের কি আছে? তেল আছে। তিলে কি আছে? তেল আছে। এখন এই স্থান, তিলটা কি স্থান না? তার কারণে এটা অধিকরণ কারক। আর তিলে তেল হয়, তার মানে আবার তেল কোথায় হয়? কোথায় হয়? তিল থেকে উৎপন্নতে হয়। তেল কি হয়? তিল থেকে উৎপন্ন হয়। তার কারণে আবার এটা কি, এটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। আমি কিন্তু বিভক্তি লিখছি না, বিভক্তির কনসেপ্টটা সিম্পলি এটা আপনারা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার কারণে আমি বিভক্তিগুলো লিখছি না কিন্তু উদাহরণের পাশে। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার দেখেন, তাহলে আমরা এই কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? এখানকার সমস্ত উদাহরণগুলো কি বুঝতে পারছি? না কোনো উদাহরণ বুঝতে না পারলে একটু নাম্বারিং করে অন্তত দেখেন, জানান বুঝতে পেরেছে কিনা, আমরা কোনো সব উদাহরণগুলো কি বুঝতে পেরেছে কিনা একটু জানান। তাহলে আমাদের অপাদান অধিকরণ এগুলো নিয়ে আমাদের কোনো কি নাই, ঝামেলা নাই, আমি আশা করি, মনে করি। তো তারপরে দেখেন আমাদের পরবর্তীতে যেটা আরো কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো একটু দেখি আমরা। সেই উদাহরণগুলো কি কি? দেখেন, টাকায় টাকা হয়, টাকার জন্য সব হয়, টাকায় টাকা আনে, আর টাকাই সব হয়, টাকায় ছবি থাকে। টাকায় কি থাকে? ছবি থাকে, বিভিন্ন ছবি, কখনো মসজিদের ছবি, শেখ মুজিবের ছবির কথা বলতে পারেন। তারপরে হচ্ছে কি যে ওই যে বিভিন্ন স্থাপনার ছবি থাকে, মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবিগুলো থাকে। তো আমরা এই যে টাকা নিয়ে যে ঝামেলাগুলো হয়, অনেক টিচার অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে শিখাবে। এখন ভালো করে দেখেন, আমি যেখানে সহজ ভাবে একদম সিম্পলি বোঝার চেষ্টা করেন, আপনি অ্যান্সার করতে পারবেন। তো টাকায় টাকা হয়, টাকার জন্য সব হয়, টাকায় টাকা আনে, টাকায় সব হয়, টাকায় ছবি থাকে। কি থাকে? টাকায় ছবি থাকে। তো এখন আমরা এই যে কারকের প্রথমে যে শিখছিলাম, কাকে কি প্রশ্ন করলে আমরা কোন উত্তরটা পাবো, সেইটা আমাদের এখানে বড় করে কাজে দিবে। আর যেটা কাজে দিবে সেটা হচ্ছে এই যে আগে যা থেকে উৎপন্ন, বিশ্রুত, এগুলো বিষয়টা, এবং স্থান এবং কাল বোঝালে এ কি হবে, এই বিষয়গুলো এখানে আমাদের কাজে দিবে। তাহলে দেখেন, প্রথম শব্দে প্রথম বাক্যের কি আছে? দুইটা টাকা আছে। কি আছে বলেন তো? দুইটা টাকা আছে। এখন দুইটা টাকার প্রথম টাকাটা, প্রথমটা কোন কারক এবং পরেরটা কোন কারক দেখেন। তার মানে টাকায় টাকা হয়, টাকায় কি হয়? টাকা হয়। তার মানে এখানে টাকা কি? টাকা উৎপন্ন করছে না? টাকা কি? টাকা উৎপন্ন করছে না? টাকা টাকা উৎপন্ন করছে। টাকা কি করছে এখানে? টাকা উৎপন্ন করছে। তার মানে আমাদের এই প্রথম টাকাটা কি হবে বলেন তো একটু? প্রথম টাকাটা আমাদের কি হবে? প্রথম টাকাটা হবে হচ্ছে কি যে অপাদান কারক। কি কারক? আর টাকায় কি হয়? টাকা হয়। এখন দেখেন কি হয়, যদি প্রশ্ন করি কি বা কাকে, তাহলে কর্তা কর্মকারক না? তাহলে এই টাকাটা কি কারক বলেন তো? কর্ম কারক। এটা কোন কারক? কর্মকারক। এখন দেখেন, টাকার জন্য সব হয়, তারপরে টাকায় টাকা হয়, এই এই টাকায় টাকা আনে, এই দুইটা কারক একটু আইডেন্টিফাই করে দিবেন আপনারা। এটা এক, এটা দুই, এটা তিন। এবার আইডেন্টিফাই করেন এটা। একটু জানান সবাই।
করণ, কর্ম, অপাদান, উদ্ভট উদ্ভট এত এলোমেলো কেন উদাহরণ? উত্তর? দেখেন, আমরা অ্যান্সার গুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন, প্রথমকার উদাহরণটা কি বলছে? টাকার জন্য সব হয়। প্রথমকার উদাহরণটা কি আমাদের? টাকার জন্য সব হয়। এখন আমরা এই যে প্রথম যে স্লাইডে দেখেন তো শিখছিলাম, মনে আছে? এই যে কি জন্য বা কিসের নিমিত্তে বা সত্য ত্যাগ করে দেওয়া বোঝালে সম্প্রদান কারক। তাহলে কিসের জন্য টাকা হয়, মানে কিসের জন্য সব হয় বলেন তো? এখানকার উদাহরণে দেখেন তো কি জন্য সব হয়। তাহলে কি জন্য, কি জন্য বা কি নিমিত্তে বোঝালে বলছিলাম না সম্প্রদান কারক? তাহলে এটা কি? সম্প্রদান কারক। বা আপনি চিন্তা করেন, টাকার বিনিময়ে আপনি কোনো কিছু, টাকার জন্য সব হয়, তো মানে টাকা দিয়ে আপনি কোনো কিছু নিলেন বা কোনো কিছু করলেন, তো করার পরে কি সেই টাকা ফেরত পান আপনি? সেটা সত্য ত্যাগ করে দেওয়া বোঝায় না? টাকাটা আপনি কি সত্য ত্যাগ করে দেন না? তো এটা কি সত্য ত্যাগ করা বোঝায়? টাকার জন্য সব হয়। এখন দেখেন, টাকায় টাকা আনে, দুইটা শব্দ, একটা কি টাকায় টাকা আনে। এই টাকায় টাকা আনে, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। টাকায় টাকা আনে, এখানে কিসে টাকা আনে? টাকায় টাকা আনে, কিসে আনে? টাকায় টাকা আনে। তাহলে এই, এখানে আমরা কিসে বলা যাবে না, টাকা কি হচ্ছে কি, মানে কিসে বলা যাবে, যাবে না। কে টাকা আনে বলেন তো? টাকা টাকা, টাকায় টাকা আনে। তাহলে কে দ্বারা ও প্রশ্ন করলে কি হয়? সেটা কর্তাকারক হয়। সেটা কি হয়? কর্তাকারক হয় বা কর্তৃকারক হয়। আর কি আনে বলেন তো? কি আনে? টাকা আনে। তাহলে এই টাকাটা কি কারক? টাকাটা হচ্ছে কর্মকারক। টাকা কি কারক? কর্মকারক। তারপরে দেখেন, টাকায় সব হয়, কি হয় এখানে? টাকায় সব হয়। এখানে টাকার দ্বারা সব হয়, কি হয়? এখানে টাকার দ্বারাই সব হয়। তার মানে এই বা দিয়ে বা দ্বারা দিয়ে প্রশ্ন করলে কি হবে? এটা করণ কারক। এটা কি কারক? করণ কারক। তারপরে দেখেন, টাকায় ছবি থাকে, কোথায় ছবি থাকে? কোথায়? এটা কি স্থান বোঝাচ্ছে না? ছবি থাকার স্থানটা কোথায়? টাকা। তার কারণে এটা এটা কি কারক হবে তাহলে? টাকায় ছবি থাকে। তাহলে এই টাকাটা কোন কারক হবে? এই টাকাটা হবে হচ্ছে অপাদান কারক। স্থান বোঝাচ্ছে, তাহলে অধিকরণ কারক। অধিকরণ কারক। তো তাহলে আমি আশা করি এই বিষয়টা গুলো বুঝতে পারছেন। এই কোন উদাহরণগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যা থাকলে একটু জানান আমাকে। সবগুলো বুঝতে পেরেছেন কিনা? এই টাকা নিয়ে ঝামেলা থাকে কিন্তু, এবং অনেক পর প্রশ্ন হয় এই জায়গাগুলো থেকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন বা বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস সহ, ও বিভিন্ন সরকারি জব পরীক্ষার পিএসসি প্রশ্নকর্তারা এই জায়গাগুলো, টাকা, তেলের যে তিল তেল, এই বিষয়গুলো থেকে প্রশ্ন হতে দেখা যায়। ওকে। তো তাহলে দেখেন, আমাদের পরবর্তীতে যে কারকটা শিখবো সেটা হচ্ছে করণ কারক এবং কর্মকারক। এই দুইটার মধ্যে আমাদের ঝামেলা লাগে। কিভাবে ঝামেলা লাগে? কারণ কখনো কে বা কাকে বা কি বা কারা, এইগুলোর অ্যান্সার কি হয়? এলোমেলো হয়ে যায়। তার কারণে মনে রাখবেন, যা দ্বারা, যা দিয়ে, যার যন্ত্র সহায়ক মাধ্যম। যন্ত্র সহায়ক এবং কি মাধ্যম, কোনো কাজের যন্ত্র সহায়ক মাধ্যম দ্বারা বা দিয়ে যখন সম্পূর্ণ হবে, তখন সেটা কি কারক? করণ কারক। তখন সেটা কি? করণ। আর কর্তা সহ, এখানে দেখেন কর্তা সহ, ভালো করে মনে রাখবেন, কর্তা সহ ক্রিয়াকে, কর্ম আইডেন্টিফাই করা কিন্তু আমি শিখিয়েছিলাম হচ্ছে কি যে ক্রিয়া, কর্মের দিক থেকে ক্রিয়া আইডেন্টিফাই করার ক্লাসে। তো দেখেন দেখেন, কর্তা সহ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে কর্মকারক। তো এখন এই জায়গাতে গিয়ে আরেকটা ঝামেলা আছে। ভালো করে দেখতে হবে, এটা কাজের নাম এবং উপকরণ একই। কাজের নাম এবং উপকরণ এক হলে তখন সেটা কি হবে? কাজের নাম এবং উপকরণ এক হলে সেটা করণ কারক। সেটা কোন কারক? করণ কারক। এবং কাজের নাম এবং উপকরণ যদি কি হয়? আলাদা হয়, তখন সেটা কি? কর্মকারক। তখন সেটা কি হবে? কর্মকারক। ভালো করে আমরা যদি যা দ্বারা দিয়ে যন্ত্র সহায়ক মাধ্যম বোঝাই, কি বোঝাই? কোনো কাজের মাধ্যম, কোনো কাজের সহায়ক, কোনো কাজের যন্ত্র, কোনো কাজ কি দিয়ে হচ্ছে, কার দ্বারা হচ্ছে, এগুলো বোঝালে করণ কারক। এবং কর্তা সহ ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কি?
কর্মকারক। সেটা কি কারক? কর্মকারক। কারণ আমাদের দেখবেন ম্যাক্সিমাম টিচাররা শিখাবে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটা হচ্ছে কি কারক? কর্মকারক। কিন্তু যদি আমি এখানে একটা বাক্য লিখি, যেমন দেখেন যদি বাক্য লিখি পাখি উড়ে, পাখি আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে, এই পাখি আকাশে উড়ের কনসেপ্টটা দেখেন, পাখি আকাশে উড়ে, তাহলে এই যে এখানে কি উড়ে, পাখি উড়ে, কাকে উড়ে উত্তর নাই, তার মানে এখানে এই পাখি কি কর্ম? পাখি কি কি উড়ে দ্বারা প্রশ্ন করলে কি পাখি কি কর্ম? উড়ার কাজ তো পাখি এখানে নিজেই করছে, তাহলে এখানে পাখি কিন্তু কর্ম না। তার কারণে আমি এখানে লিখছি কর্তা সহ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই কি? পাখি কি উড়ে, উত্তর নাই। পাখি কাকে উড়ে, উত্তর আছে নাই। তো তাহলে এইগুলো হচ্ছে এই বাক্যে কোনো কি নাই? কর্মই নাই। তো আমরা উদাহরণগুলো দেখার আগে আরেকবার বলছি, দ্বারা দিয়ে যন্ত্র বা সহায়ক মাধ্যম বোঝালে তখন সেটা কি? করণ কারক। কর্তা সহ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটার উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি কারক? সেটা কর্মকারক। কাজের নাম এবং উপকরণ একই হলে সেটা করণ কারক। কাজের নাম এবং উপকরণ আলাদা হলে সেটা কি কারক? কর্মকারক। কিছু উদাহরণ দেখি, যেমন ছেলেরা ফুটবল খেলে, মেয়েরা ক্রিকেট খেলে। এখন দেখেন ফুটবল খেলে, ফুটবল দিয়ে কি ফুটবল খেলার কাজটা হয় না? একটু ভালো করে মনোযোগ দেখবেন, ফুটবল দিয়ে কি ফুটবল খেলার কাজ হয় না? তার মানে ফুটবল খেলার উপকরণ কি? ফুটবল। তো তাহলে ফুটবল খেলার উপকরণ যদি ফুটবলই হয়, তাহলে এই যে আমাদের এই লাইনটা কি সাথে যাচ্ছে না? কাজের উপকরণ, কাজের নাম এবং কাজের উপকরণ এক হলে সেটা কি কারক? করণ কারক। সেটা কি কারক? করণ কারক। তাহলে এখানে এই ফুটবলটা কি কারক হবে বলেন তো? ফুটবলটা করণ কারক হবে না? ফুটবলটা করণ কারক। মেয়েরা কি খেলে? ক্রিকেট খেলে। মেয়েরা ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট। এখন ক্রিকেট দিয়ে কি ক্রিকেট খেলা হয়? হয় না। ক্রিকেট দিয়ে ক্রিকেট খেলা হয় না। এখন কাজের নাম এবং কাজের উপকরণ কি? আলাদা। তার কারণে এটা হচ্ছে কি কারক? কর্মকারক। কি কারক? কর্মকারক। এখন দেখেন আপনি প্রশ্ন করতে পারেন ছেলেরা কি খেলে? ফুটবল খেলে। তার মানে ফুটবল তো কি বা কাকে প্রশ্ন করলে ফুটবল আসছে না? তো তাহলে এটা তো কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু কি কর্মকারক হচ্ছে না? কারণ কি? কারণ ওই যে এই লাইনটা দ্বারা আমি কি করছি, এখানে ডিফাইন করার চেষ্টা করছি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ফুটবল আসার কথা আসছিল, কিন্তু সেটা কি কর্মকারক না? কারণ কি কাজের উপকরণ এবং নাম এক হলে তখন সেটা কি হবে? করণকারক হবে। তো তাহলে আমাদের কাজের তারপরে এখন মেয়েরা কি খেলে? ক্রিকেট খেলে। এখানে ক্রিকেট দিয়ে তোর ক্রিকেট খেলা, কাজের নাম এবং উপকরণ এক না, তার কারণে এটা কি কারক? ও হচ্ছে কর্মকারক। তাহলে পরের এই যে এই চারটা করেন তো দেখি। এই যে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এই চারটার অ্যান্সার করেন। ছেলেরা তাস খেলে, মেয়েরা দাবা খেলে, বাচ্চারা লাটিম খেলে, মেয়েরা বউচি খেলে, শিশুরা বউচি খেলে। একটু জানার অ্যান্সার করেন, ঝটপট করে অ্যান্সার করেন দ্রুত। কি লিখছে? করণ কর্ম, করণ কর্ম, করণ কর্ম, করণ কর্ম। আর অ্যান্সার কই? আর আপনাদের অ্যান্সার কই বাকিগুলো? আচ্ছা দেখেন এদিকে ভালো করে, তাহলে তাস দিয়েই তো তাস খেলা হয়, তার মানে খেলার উপকরণ এবং খেলার নাম এক। তাহলে এখানে তাহলে কাজের উপকরণ এবং নাম এক, তার কারণে কি করণ। এখন দাব দিয়ে কি দাবা খেলা হয়? দাব দিয়ে দিয়ে কি দাবা খেলা হয় না? এটা গুটি থাকা লাগে, বোর্ড থাকা লাগে, ঘোড়া, নৌকা, তারপরে রাজা, সেনাপতি, সোলজার থাকে। তো এর কারণে এই খেলার নাম এবং উপকরণ আলাদা, তার কারণে এটা কি? কর্মকারক। তোমার বাচ্চারা লাটিম খেলে, এখন লাটিম দিয়েই তো লাটিমটা খেলা হয়, তাহলে কাজের উপকরণ এবং নাম এক, তার কারণে এটা কি? করণ কারক। তারপরে দেখেন বউ দিয়ে কি বউসি খেলে? বউ দিয়ে অন্য কিছু খেলে, ঠিক আছে, এদিকে দেখেন। তো বউ দিয়ে তো বউসি খেলে না, যাই খেলুক, কিন্তু বউ দিয়ে তার বউসি খেলা হয় না। তাই এখানে কাজের উপকরণ এবং খেলার নাম আলাদা, তার কারণে কি?
মানে কাজের উপকরণ এবং কাজের নাম আলাদা, তার কারণে এটা কর্ম, তার কারণে কি কর্ম। আশা করি বুঝতে পারছেন। এই কর্ম আর করণের ঝামেলা বা গ্যাঞ্জামটা আমি আশা করি বুঝাইতে পেরেছি আপনাদের, একটু জানান বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে এবার দেখেন পরবর্তীতে আমরা সম্প্রদান কারকটার বিষয়টা একটু দেখি, ভালো করে লক্ষ্য করেন। যাকে মালিকানা ত্যাগ করে দেওয়া হবে, মালিকানা ত্যাগ করে যাকে দেওয়া হবে, ভালো করে এই যে বিষয়টা, যাকে দেওয়া হবে, যা দেওয়া হবে না, মানে যা দেওয়া হবে সেটা সেটা কিন্তু কর্মকারক না, সেটা সম্প্রদান কারক না। যাকে দেওয়া হবে সেটা সম্প্রদান কারক, যাকে দেওয়া হবে সেটা কি সম্প্রদান কারক। ভিখারিকে কি দাও, ভিক্ষা দাও। তাহলে এখানে ভিক্ষা দেওয়ার পরে কি আর ফিরে পাওয়া যাবে ভিক্ষা? তার কারণে এই ভিক্ষাটা কোন কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তারপরে দেখেন গুরুকে ভক্তি করো, এখন গুরুকে কি ভক্তি করার পরে কি আপনি ভক্তি ফিরে পাবেন? ভক্তি কি ফিরে পাবেন? পাবেন না। তার কারণে এটাও কি কারক, সম্প্রদান কারক। ধোপাকে কাপড় দাও, এখন আপনি ধোপাকে কাপড় দেওয়ার পর কি ধোপা আপনাকে কাপড় ফেরত দিবে না কাপড় একবারে নিয়ে নিবে? সে ধুয়ে লন্ড্রি করে সবকিছু করে কি করবে, আপনাকে কাপড় ফেরত দিবে। তার মানে ধোপা এখানে কাপড় ফেরত দিবে, তার কারণে এই ধোপাকে, ধোপাটা কি হবে না, ধোপাটা হচ্ছে কি কারক, সম্পাদন কারক হবে কিনা জানান, ধোপাটা কি সম্পাদন কারক হবে? হবে না। ধোপা সম্পাদন কারক হবে না। তাহলে ধোপা কোন কারক? কাকে কাপড় দিবে, প্রশ্ন করো কে বা কারা, ঠিক আছে। আর প্রশ্ন করো কি বা, এই যে এই লাইনগুলো কি ভুলে গেলে কিন্তু হবে না। প্রশ্ন করো কে বা কারা, প্রশ্ন করো কি বা কাকে, কি বা কাকে। তাহলে কাকে কাপড় দেওয়া হচ্ছে এখানে, এখানে কাপড় দেওয়া হচ্ছে কাকে, ধোপাকে। তাহলে ধোপা এখানে কোন কারক, ধোপা এখানে কর্মকারক, ধোপা কি কারক, কর্মকারক। শিক্ষককে সালাম দাও, এখন সালাম দেওয়ার পরে সালামের প্রতি উত্তর জবাব আপনি চাইতে পারেন, কিন্তু সালাম কি ফিরে পাবেন? পাবেন না। সালামের জবাব পাবেন, তাহলে এটা কি কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। এখন দেখেন এই তিনটার অ্যান্সার করেন। সমিতিকে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে চাঁদা দাও, কল্যাণ সমিতিতে চাঁদা দাও। অ্যান্সার করেন, এই তিনটা অ্যান্সার করেন। সম্প্রদান কর্ম, আচ্ছা দেখেন, সমিতিতে চাঁদা দাও, এই সমিতি বলতে কি, ওই যে যে আহ, সমিতি করা হয় না এলাকার বিভিন্ন উন্নয়ন কমিটিতে, তো সমিতিটা হচ্ছে এখানে সম্প্রদান, সমিতিটা কি সম্প্রদান। কিন্তু সমবায় সমিতিতে চাঁদা দেওয়া হয় কিসের জন্য, কাজের জন্য। এবং এখানে আপনি কি করতে পারবেন, এখানে সুদ পাবেন, লাভ পাবেন। সমবায় সমিতি বলতে ব্যাংকগুলোকে বোঝাই, ক্ষুদ্র ঋণদাতা সংস্থাগুলোকে বোঝাই। তো এখানে দেখেন, এই সমবায় সমিতিতে টাকা দিলে কি পাবেন আপনি, টাকা ফেরত পাবেন, তার মানে এটা কর্ম। আর কল্যাণ সমিতিতে কল্যাণ পাবেন হয়তোবা, কি পাবেন না আপনি, আপনি চাঁদা ফেরত পাবেন না। কল্যাণ সমিতিতে কি পাবেন না, আপনি চাঁদা ফেরত পাবেন, পাবেন না, হয়তো কল্যাণ পাবেন। তাই এটা সম্প্রদান, এটা আবার কি, এটা সম্প্রদান। ঠিক আছে। এই যাকে আর একটা দুইটা করে খালি ভুল হয়ে যাচ্ছে যে। আচ্ছা দেখেন, তাও অ্যান্সার করলেন। তো এবার তাহলে আমাদের সম্প্রদান কারকের বিষয়টা, আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার, সম্প্রদান কারকের বিষয়টা আমরা কি করতে পারছি, বুঝতে পেরেছি। পরবর্তীতে দেখেন কর্তা কারক, এই কর্তা কারক হচ্ছে বাক্যের যে কাজ করে তাকে কর্তা কারক বলে, বাক্যের যে কাজ করে তাকে কর্তা কারক বলে। কে বা কারা দিয়ে অ্যান্সার করলে যেটা উত্তর পড়া যায় সেটা কর্তা কারক। এখন এই কর্তা কারকের মধ্যে গিয়ে আপনি দেখবেন তিন ধরনের জিনিস আছে, এই চার ধরনের জিনিস আছে, সেটা হচ্ছে চারটা কর্তা বোঝাচ্ছে। ঠিক আছে, দেখবেন প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, তারপরে মুখ্য কর্তা, এগুলো দেখবেন হচ্ছে কি যে কর্তা কারকের মধ্যে বলছে। মুখ্য কর্তা আপনি চিনবেন কি করে, দেখেন মুখ্য কর্তা চেনার জন্য এখানে দেখবেন হচ্ছে কি যে এ একটি কর্তা কি থাকবে, বাক্যে একটি কর্তা থাকবে, সেটা মুখ্য কর্তা হতে পারে। এবং তার সাথে বড় কথা হচ্ছে স্বাধীন।
স্বাধীন কর্তা। এই কর্তা কি থাকবে? স্বাধীন থাকবে। মুখ্য কর্তাটা কি? স্বাধীন থাকবে। যেমন মনে করেন কি যে এখানে এইখানে আমরা যদি উদাহরণ লিখি তাহলে দেখতে পাবো, সেটা হচ্ছে কি যে সে বিদ্যালয়ে যায়। কোথায় যায়? বিদ্যালয়ে। বিদ্যালয়ে যায়। এখন সে কি স্বাধীন না? সে বিদ্যালয়ে যায়, সেই এই বাক্যের কর্তা কি স্বাধীন না? তো এই কর্তাটা হচ্ছে কি মুখ্য কর্তা। এখন দেখেন, রাখাল গরুকে ঘাস খাওয়াই। আরেকটা যদি বাক্য লিখি, রাখাল গরুকে ঘাস খাওয়াই। গরুকে কি খাওয়াই? ঘাস খাওয়াই। রাখাল গরুকে কি খাওয়াই? ঘাস খাওয়াই। এখন দেখেন তো, এই বাক্যে কর্তা কয়টা রয়েছে? এই বাক্যে কর্তা রয়েছে একটা, রাখাল, আবার গরু। রাখাল ঘাস খাওয়ার কাজটা কে করছে? গরু করছে। আর রাখাল কি করছে? ঘাস খাওয়ানোর কাজটা করছে। তাহলে মনে রাখবেন, বাক্যের যে কর্তা বাক্যে কি করায়? কাজ করায়। যে কর্তা বাক্যে অন্যকে দ্বারা কাজ করায়, অন্যকে দ্বারা কি করায়? কাজ করায়। ঠিক আছে, সেটা হচ্ছে প্রযোজক কর্তা। সেটা কি কর্তা? প্রযোজক কর্তা। আর যে অন্যের দ্বারা আশ্রিত হয়ে কাজ করে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। সে কি কর্তা? প্রযোজ্য কর্তা। বাক্যের যে নিজে কাজ করে সেটা হচ্ছে কি? সেটা মুখ্য কর্তা বা স্বাধীন কর্তা। সেটাকে মুখ্য কর্তা বলে। আর বাক্যের যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় নাই সেই কর্তাটা হচ্ছে প্রযোজক কর্তা। আর বাক্যের মানে বাক্যে অন্য কারো দিয়ে, মানে যার যে কর্তার উপরে কাজ সাধিত হয়, অন্য কেউ তাকে দিয়ে কাজ করায় নাই, ওই কর্তাটা হচ্ছে প্রযোজ্য কর্তা। আর ব্যতিহার কর্তা মিলে কি? দুইজন কর্তা মিলে যখন একটা কাজ করবে, দুইজন কর্তা মিলে যখন কি করবে? একটা কাজ করবে, তখন সেটা ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে, মহিষে এক ঘাটে জল খায়। ঘাটে জল খায়। দেখেন এখানে কি জল খাওয়ার কাজ করছে কে কে? জল খাওয়ার কাজ বাঘে এবং মহিষ। কামসার। বাঘ এবং মহিষ দুজনেই কি করছে? জল খাওয়ার কাজটা করতেছে না? তাহলে দুইজন কর্তা যখন একটা কাজ করে তখন সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। তখন সেটাকে কি বলা হয়? ব্যতিহার কর্তা। এবার আমাকে একটু সুন্দর করে জানান যে এই মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা আর ব্যতিহার কর্তা, এই তিন চার প্রকার কর্তা বুঝতে পেরেছেন কিনা কর্তা কারকের মধ্যে দিয়ে, বা কর্তৃকারকের এই চার প্রকার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। ওকে। তো তাহলে দেখেন, এর পরবর্তীতে আমাদের আজকের লেকচারের আলোচনার অন্যতম বিষয় হচ্ছে জ্যোতিচিহ্ন। দেখেন, এই জ্যোতিচিহ্নের মূল বিষয়টা আমরা একটু দেখি। জ্যোতিচিহ্নটা কি? জ্যোতি বা ছেদ চিহ্নকে বলা হয় ব্যাকরণের এক প্রকার লিখন কৌশল, যা বাক্য পাঠনে পাঠে পাঠকের মনের অর্থ সুস্পষ্ট জ্ঞান লাভ করে। উম, মানে বাক্যের পাঠকের মনে সুস্পষ্ট জ্ঞান লাভ করে কিভাবে? দেখেন, মানে এইটা ছাড়া বাক্য পাঠক বা বাক্য বুঝতে নাও পারে। যেমন মনে করেন কি যে এই যে একটা গল্প আছে, গল্পে কি করছে, স্ত্রী একটু কম শিক্ষিত, তো তার স্বামীর কাছে কি করছে? চিঠি লিখছে। এখন যেই স্বামীর কাছে সে যখন চিঠি লিখছে, এখন চিঠি তো পুরা এক পাতা চিঠি লিখে ফেলছে। এখন লিখে ফেলার পরে দেখে কি যে সে তো কোথাও জ্যোতিচিহ্নর ব্যবহার করেনি, মানে দাড়ি, কমা, সেমিকোলন, এগুলোর ব্যবহার করে নাই। এইগুলোর যে ব্যবহার করে নাই, তখন চিন্তা করছে যে কি করব এখন আমি। তো স্ত্রী তখন চিন্তা করে, তখন দেখে যে যে জায়গায় ফাঁকা আছে সেই সেই জায়গায় গুলোতে কি করছে? জ্যোতিচিহ্ন গুলো বসিয়ে দিছে।
এখন জ্যোতি চিহ্নগুলো যেই যেই জায়গায় বসিয়ে দেওয়ার পরে হয়েছে কি, এখন স্বামী চিঠি পড়ে, স্বামী চিঠি পড়ে, মানে সুন্দর চিঠির প্রথম কাল কথাগুলো সুন্দর। তারপরে বউ স্ত্রী লিখছে, ওগো সারা জীবন তুমি বিদেশেই কাটালে, এই ছিল তোমার কপালে আমার পা। এখন বোঝেন তাহলে চিঠির অর্থ কেমন হয়ে গেছে। চিঠিটা লিখছে এমন ভাবে যে, ওগো সারা জীবন তুমি বিদেশেই কাটালে, এই ছিল আমার কপালে, এইটা। তারপরে বাক্যটা এভাবে হওয়া উচিত, তোমার পা ভেঙে গিয়েছে 2 দিন হলো শুনেছি। তো অর্থটা হয়ে দাঁড়াইছে কি, ওগো সারা জীবন তুমি বিদেশেই কাটালে, এই ছিল আমার কপালে তোমার পা। তো তাহলে বুঝেন এই জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহারের ফলে কি ধরনের ভুল হতে পারে। বা মনে করেন কি যে এই যে আরো একটা বাক্য, একটা দেওয়ালে একটা সুন্দর একটা বাক্য লেখা আছে, বাক্যটা কেমন এইরকম যে, এখানে করিবেন বেন না করিলে 500 টাকা জরিমানা। 500 টাকা কি জরিমানা। জরিপানা, 500 টাকা কি জরিপানা। এখন দেখেন এই বাক্যটা তাহলে কি কি হয়েছে, আমাদের বাক্যটা হচ্ছে এইখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, মানে এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, এখানে দাড়ি, আর এখানে দিয়েছে কমা। এখন তাহলে এর অর্থ দাঁড়ায় কি, এইখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। এখন তো মনে করেন কি যে কি করছে, দেখছে দেওয়ালে লেখা, এখন তো দেওয়ালের সামনে দাঁড়াই সুন্দর করে, এখন তো দারোয়ান চলে আসছে, এই যে বলে কি দেন 500 টাকা দেন। তো কেন 500 টাকা কেন, তখন বলে দেওয়ালে দেখছেন না লেখা আছে এখানে প্রসাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা। তার মানে বুঝেন এটার হওয়া উচিত ছিল কোন জায়গায়, এই জায়গায় হওয়া উচিত ছিল কোন জায়গায়, এই জায়গায় হওয়া উচিত ছিল না, এই কমাটা এই জায়গায় হওয়া উচিত ছিল না, আর দিয়েছে কোন জায়গায়, এই জায়গায়। তো দেওয়ার কারণে কি হয়ে গেছে বিষয়টা বোঝেন। তো এই জ্যোতি বা বিরাম চিহ্নের কনসেপ্টটা আমাদের এমন। তো বাংলা বিরাম চিহ্ন, বাংলা গদ্যে সর্বপ্রথম এই জ্যোতি চিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বেতাল পঞ্চবিতাংশ গ্রন্থে। বেতাল পঞ্চবিতাংশ গ্রন্থে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় জ্যোতি চিহ্নর ব্যবহার করেন বাংলা গদ্যে সর্বপ্রথম। তো এই বাংলা গদ্যে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই জ্যোতি চিহ্নের ব্যবহার করেন, তার কারণে বাংলা জ্যোতি চিহ্নের জনক বলা হয় তাকে। কি বলা হয় বলেন তো, জ্যোতি চিহ্নের জনক, জ্যোতি চিহ্নের জনক বলা হয়, জ্যোতি চিহ্নের জনক বলা হয়। জ্যোতি বা বিরাম চিহ্ন 16টি, 14টি, 12টি। এখন আপনি কোনটা দাগাবেন, যদি 16টি থাকে তাহলে 16টি দাগাবেন, 16টি না থাকলে 14টি, 14টি না থাকলে কয়টি, 12টি। ঠিক আছে, এইভাবে আপনি দাগাবেন অ্যান্সার। ঠিক আছে, কিন্তু সবগুলো থাকলে 16টি অ্যাপ্রোপ্রিয়েট, সবগুলো থাকলে কি হবে, 16টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন বাংলা জ্যোতিচিহ্ন গুলো কি কি, বাংলা জ্যোতিচিহ্ন হচ্ছে কি যে কমা, তারপরে হচ্ছে কমার মধ্যে আছে আরেকটা হচ্ছে ঊর্ধ্ব কমা, এরকম আছে। ঠিক আছে, তারপরে এই যে এরকমটাকে এরকমটা হচ্ছে ঊর্ধ্ব কমা, এরকমটা ঊর্ধ্ব কমা, আবার এইরকমটা হচ্ছে কি ইলেক চিহ্ন, এরকমটা কি ইলেক চিহ্ন। ঠিক আছে, তারপরে এই যে এরকম দুইটা ইনভাইটেড কমা দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে কি, আমি এভাবে বলছি আর কি, এগুলো এক একটা কিন্তু এখানে দুইটা ইনভাইটেড কমা দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে উদ্ধৃণ চিহ্ন, কি চিহ্ন বলেন তো, উদ্ধৃতি চিহ্ন। তারপরে দেখেন কমার পরে আমাদের আর কি কি থাকতে পারে, আর থাকে হচ্ছে কি যে দাড়ি, আবার এইরকম ভাবে এই দাড়ির নিচে যে একটা ফোঁটা দেওয়া থাকে তখন সেটা বিস্ময় সূচক চিহ্ন, এইভাবে যেটা থাকে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো তাহলে এই যে এইগুলো, তারপরে দেখেন এই যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি কলন, তারপরে এই যে এইখানে কমা দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে সেমিকলন,
তারপরে এই যে এই জায়গায় কলনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কি কলন ড্যাশ। আর আবার খালি যেটা থাকে সেটা হচ্ছে ড্যাশ। ঠিক আছে, তারপরে এই ড্যাশটা যখন মাঝখানে ছোট করে থাকে তখন সেটা হাইপেন, হাইফেন হয়। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের আরো আছে কি আছে, বন্ধনী আছে। এটা প্রথম বন্ধনী, এটা দুই পাশে যদি আপনি এইভাবে দেন তাহলে কি হয়, দ্বিতীয় বন্ধনী হয়। এইভাবে যদি দেন তখন কি হবে, তৃতীয় বন্ধনী হবে। তো এইগুলো আমাদের হচ্ছে কি যে জ্যোতি চিহ্ন। বিরাম চিহ্নের সংখ্যা কিন্তু 9টা। এখন জ্যোতি চিহ্ন এবং বিরাম চিহ্নের মধ্যে একটু তফারেন্স রয়েছে। তফারেন্সটা কি, সব জ্যোতি চিহ্নে পড়া মানে বাক্যের মধ্যে থাকলে থামার দরকার পড়ে না। কিছু জ্যোতি চিহ্ন বাক্যের মধ্যে থাকলে যেগুলো পড়া থামাই দিতে হয়। 1 সেকেন্ড থামতে হয় কোথায়, কোথাও এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামতে হয়। যেমন এই বিরাম চিহ্ন হচ্ছে এই 9টা, যে 9টা তে থামার দরকার পড়ে, যে 9টা কয়তে কি করার দরকার পড়ে, থামার দরকার পড়ে, সেই 9টা হচ্ছে বিরাম চিহ্ন। এই কারণে বিরাম চিহ্ন শব্দের অর্থকে বিশ্রাম বলে। এবং বিরাম চিহ্ন দ্বারা যে সকল চিহ্ন বোঝায় অল্প সময়ের জন্য হলেও বিশ্রাম নিতে হয়, মানে থামতে হয়। বিরাম চিহ্নগুলো হচ্ছে দাড়ি, কমা, ঠিক আছে, তারপর সেমিকলন, বিস্ময়, ড্যাশ, কোলন ড্যাশ, প্রশ্নবোধক, উদ্ধৃতন চিহ্ন, তারপরে হচ্ছে কি যে কোলন চিহ্ন, কোলন ড্যাশ চিহ্ন। এগুলোতে কি করতে হয়, একটু হলেও থামতে হয়। এগুলো হচ্ছে বিরাম চিহ্নের বিষয়। এছাড়াও দেখবেন আমাদের লেকচার শিটে সুন্দর করে দেওয়া আছে কোন বিরাম চিহ্নগুলোতে কতটুকু করে থামার দরকার পড়ে বা কতটুকু থামতে হয়, সেইটা আমাদের ওখানে দেওয়া আছে, দেখবেন একটু সুন্দর করে। পরবর্তীতে আমাদের লেকচার শিটে আজকে আর যে টপিকস রয়েছে সেটা হচ্ছে মানে বাংলা 10 নম্বর লেকচারে যে টপিকসটা রয়েছে সেই টপিকসটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে বাচ্চ। যাদের কাছে শীটটা আছে একটু শীটটা বের করেন আপনারা, ওখানে আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে। দেখেন বাচ্চর বিষয়টা দেখেন, বাচ্চ হচ্ছে বাংলায় 3 প্রকার, বাচ্চর ইংরেজি হচ্ছে ভয়েস। বাচ্চর ইংরেজি কি ভয়েস। বাংলায় বাচ্চ 3 প্রকার। বাংলায় বাচ্চ কত প্রকার, বাংলায় বাচ্চ কত প্রকার, বাংলায় বাচ্চ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কর্তা বাচ্চ। কি বাচ্চ, কর্তা বাচ্চ। 1 নম্বর কর্তা বাচ্চ। 2 নম্বর হচ্ছে কর্মবাচ্য। 3 নম্বর হচ্ছে ভাব বাচ্চ। 3 নম্বর ভাব বাচ্চ। তো এখন এই মনে রাখবেন যে বাচ্চ এতে কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্যর বিষয়টা দেখেন। কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্যের বিষয়টা দেখতে গেলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাচ্য কর্তা পরিবর্তনের সাথে সাথে কর্মেরও বা ক্রিয়ারও পরিবর্তন হবে সেটা কর্তাবাচ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে বাচ্চা কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার পরিবর্তন হয়, যে বাচ্চে কর্তা পরিবর্তনের সাথে 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 ক্রিয়ার পরিবর্তন হয়। পরিবর্তন হয় সেটা কি, কর্তাবাচ্য। সেটা কি বাচ্চ, কর্তাবাচ্য। যেমন দেখেন আমরা যদি এখানে একটা উদাহরণ লিখি, ছোট করে উদাহরণটা যদি লিখি, কর্তাবাচ্চের উদাহরণটা যদি একটা দেখি এখানে, তাহলে আমরা দেখতে পাই, দেখেন এখানে যদি লিখি যে আমি বাজারে যাই, বাজারে কি করি, যাই। এখন এই আমির কাছে যদি কি করি, আমি তুমি লিখি বা সে লিখি, তখন কি এই জায়গাটাতে বাজারের কোনো সমস্যাই হবে না, মনে করেন বাজার থাকলো। এখন এই যাওয়ার কি তুমি বাজারে যাই হবে,
না তুমি বাজারে যাও হবে, সে বাজারে যাই হবে না সে বাজারে, এই আমি বাজারে যাই, এখন সে বাজারে কি যাই হবে, এখন কি যাই কি বানান চেঞ্জ হয়ে যাবে না? তাহলে আমাদের এই কর্তা পরিবর্তনের সাথে সাথে যখন কর্মের পরিবর্তন হয়, কর্তা পরিবর্তনের সাথে সাথে যখন কর্মের পরিবর্তন হয় তখন সেটা কি হবে, এই ক্রিয়ার পরিবর্তন হবে, তখন সেগুলো কর্তাবাচ্য হবে। কর্মবাচ্য চিনবেন কিভাবে? কর্মবাচ্য চেনার জন্য দেখেন এখানে, যে বাচ্চার মধ্যে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক থাকে, সেটা হচ্ছে কর্মবাচ্য। সেটা কি বাচ্য? কর্মবাচ্য। আর ভাববাচ্যর কনসেপ্টটা দেখেন, ভাববাচ্যটা কিভাবে মনে রাখবেন? ভাববাচ্যটা হচ্ছে মানে কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার কোনো পরিবর্তন হলে সেটা কর্তাবাচ্য। আর যখন আর যে বাচ্চার মধ্যে যখন যদি কি দ্বারা দিয়ে কর্তৃক থাকবে যে বাচ্চার মধ্যে, সেটা হচ্ছে এ কি বাচ্য, সেটা হচ্ছে কর্মবাচ্য। আর ভাববাচ্যর কনসেপ্টটা কি? ভাববাচ্যর কনসেপ্টটা হচ্ছে এক, যে পদই পরিবর্তন হোক না কেন ক্রিয়ার কোনো পরিবর্তন হবে না, যেই পদই পরিবর্তন হোক না কেন পরিবর্তন হোক না কেন ক্রিয়ার পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না, সেটা হচ্ছে কি ভাববাচ্য। যদি আমি এখানে উদাহরণ লিখি দেখেন, যদি লিখি আমি উদাহরণ হচ্ছে কি যে আমার যাওয়া হলো না, আমার আমার যাওয়া হলো না। তো এখন যদি এই আমার কাছে কি করি আমি, তোমার লিখি বা তার লিখি বা তাদের লিখি, তাহলে এই যাওয়ার কাছে যদি কি লিখি, আশা লিখি, ঠিক আছে, পৌঁছানো লিখি, তাদের পৌঁছানো হলো না, তাহলে এই হলো নার কি চেঞ্জ করার দরকার পড়ছে? এই হলো নার কি চেঞ্জ করার দরকার পড়ে? পড়তেছে না। তার মানে এগুলো আমরা চেঞ্জ না করেও রাখতে পারবো। তার মানে বাক্যের যে বাক্যের বা যে বাচ্চের যে পদই পরিবর্তন হোক না কেন, ক্রিয়ার পদ পরিবর্তন হবে না যখন, তখন সেটাকে বলা হবে কি, তখন সেটাকে ভাব বাচ্য বলা হবে। এই বাচ্য যে তিন প্রকার, এই বাচ্য তিন প্রকার কি বুঝতে পেরেছেন কিনা একটু জানান আমাকে, সুন্দর করে একটু জানান, বুঝতে পেরেছেন কিনা একটু জানান আদিল ভাই। বুঝতে পারছি। না এটা লাস্ট ক্লাস না, এটা লাস্ট ক্লাস না, এখনো তো আরো একটা ক্লাস হবে। কি বলেন লাস্ট ক্লাস? আরো ক্লাস আছে।
তাহলে বাচ্চর বিষয়টা আমরা বুঝতে পেরেছি। বাচ্চর পরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা একটু দেখেন। বাচ্চর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে উক্তি। উক্তি হচ্ছে, এই উক্তির বিষয়টা কি, উক্তি থেকে এরকম প্রশ্ন আমাদের আসতে দেখিনি আমি লাস্ট বিগত 5-7 বছর প্রশ্ন এভাবে আসে নাই। উক্তিটা হচ্ছে ন্যারেশনকে বলা হয় উক্তি। এখন ন্যারেশন কি দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশনটা কি? ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কি? অক্ষির সম্মুখে যেটা সেটা প্রত্যক্ষ, অক্ষির সম্মুখে যেটা সেটা কি প্রত্যক্ষ উক্তি। আর যেটা হচ্ছে অক্ষির অগোচরে সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। যেমন মনে করেন, আমি আসার সময় দেখলাম একটা রিক্সা উল্টে গেছে, তার মানে আমি নিজে চোখে দেখেছি রিক্সা উল্টানোর ঘটনাটা। এখন আপনি গিয়ে আপনি আপনার বাড়িতে মনে করেন বলছেন যে সামির স্যার বলছে, সামির স্যার দেখেছে রিক্সা উল্টে গেছে। তার মানে এটা পরোক্ষ উক্তি। নিজে যেটা চোখে দেখা বলা সেটা প্রত্যক্ষ, আর যেটা শুনে বলা সেটা হচ্ছে পরোক্ষ উক্তি। এই হচ্ছে উক্তির মূলত ঝামেলা বা উক্তির মূল কনসেপ্ট। এখন আমাদের আজকের টপিকসটার মধ্যে রয়েছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, যেটা আমরা গত ক্লাসে কিন্তু দেখেছি। আজকে লাল সালু থাকবে এটা আমি জানি, তার কারণে আমি দেখেছি। ছবি যে কবিতাটা রয়েছে, ছবি কবিতাটা হচ্ছে এ কার লেখা বলেন তো? ফররুখ আহমেদের, সরি, ছবি কবিতাটা হচ্ছে কি যে ফররুখ আহমেদের লেখা না? তো এই ছবি কবিতাটার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে একটা ছবির সাথে তুলনা করছে। কিরকম? দেখবেন ছবি কবিতাটা যখন আপনি পড়বেন তখন দেখবেন পৃথিবী বিখ্যাত কিছু শিল্পকর্ম ও স্রষ্টার কথা বলা হয়েছে, লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, গয়ার্নিকার কথা বলা হয়েছে। তো এরা কি করছে, পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত শিল্প তৈরি করেছে, ছবি এঁকেছে, পেন্টিং তৈরি করেছে। আর ঈশ্বর বা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি নিজে যে ছবিটাই গেছেন সেই ছবিটাই হচ্ছে আমাদের বাংলার প্রকৃতি। যিনি তিনি নিজে যে ছবিটাই গেছেন সেটাই কি আমার বাংলার প্রকৃতি। আর এই বাংলার প্রকৃতির সৌন্দর্য, প্রাকৃতির হচ্ছে কি যে মূল বিষয়, এটাই হচ্ছে কি যে আমাদের এই কবিতার মূল বিষয়, যেটা ছবি কবিতার মধ্য দিয়ে এখানে বাংলার সৌন্দর্য, বাংলার মানুষের জনজীবন, জীববৈচিত্র্য, জীবন সংগ্রাম, এটা একটা ছবির মতো আমাদের সৃষ্টিকর্তার ছবি হিসাবে এখানে কবি তার কবিতার মধ্যে উল্লেখ করেছেন। তো আমাদের লাল সালু রয়েছে, লাল সালুটা আমরা একটু পড়ি দেখেন। লাল সালুটা যদি আমরা একটু মানে দেখতে চাই, তাহলে আমরা লাল সালু সম্পর্কে প্রথমে যে বিষয়গুলো একটু দেখবো সেটা একটু এখানে লক্ষ্য করতে পারি, চরিত্র চিত্রায়ন গুলো দেখবো। তার আগে লাল সালু প্রকাশ তথ্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সেটা কি দেখেন, লাল সালু প্রকাশিত হয়েছে 1948 সালে। লাল সালু প্রকাশিত হয়েছে কত সালে? 1948 সালে লাল সালু উপন্যাসটা সর্বপ্রথম প্রকাশিত হয় ঢাকার কমরেড পাবলিকেশন থেকে। ঢাকা কোন পাবলিকেশন? কমরেড পাবলিকেশন থেকে প্রকাশিত হয় 1960 সালে। মানে হচ্ছে কলিমুল্লাহ লাল সালু উপন্যাসটার উর্দু অনুবাদ করেন, যার নামও লাল সালু, যার নামও কি লাল সালু। এই লাল সালু ও হচ্ছে কি যে উপন্যাসটার উর্দুতে অনুবাদ করছেন কে? ওলো অনুবাদ করছেন কলিমুল্লাহ। তিনি উর্দুতে অনুবাদ করছেন কত সালে অনুবাদ করছেন? অনুবাদ করছেন 60 সালে। অনুবাদ করছেন কলিমুল্লাহ লাল সালু উপন্যাসের লাল সালু নাম দিয়ে। পরবর্তীতে দেখেন 1861 সালে সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী, 1861 সালে সৈয়দ অলিউল্লাহর স্ত্রী অ্যানা ম্যারি লাল সালু উপন্যাস রচনা করেন ফার্সিতে। কি রচনা করেন? ফার্সিতে। লা আরবি সামা, তারপরে ম্যাপস। তো এই ম্যাপ দিয়ে অনুবাদ করেন 1867 সালে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1867 খ্রিস্টাব্দে লাল সালু উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ হয়। সৈয়দ অলিউল্লাহ নিজেই ইংরেজিতে অনুবাদ করেন, যে এই ইংরেজি অনুবাদ গ্রন্থটার নাম টি উইদাউট রুটস। টি উইদাউট রুটস, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? টি উইদাউট রুটস। পরবর্তীতে লাল সালু উপন্যাসটি জার্মান এবং চেক ভাষা সহ আরো ভাষায়, চেক ভাষা মানে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়ার ভাষা সহ অন্যান্য ভাষায় কি হয়েছে? অনুবাদিত হয়েছে। লাল সালু উপন্যাসের স্রষ্টা হচ্ছে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বাংলা সাহিত্যের প্রবাল প্রতিম পুরুষ এই সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যে তথা বাংলাদেশের সাহিত্যে অল্প রচনা লিখে গেছেন। তার লেখার স্বীয় মান এবং চিন্তাধারা ছিল অনন্য, অসাধারণ। 15ই আগস্ট 1922 খ্রিস্টাব্দে চট্টগ্রামের জন্মগ্রহণ করেছেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? চট্টগ্রামের। হচ্ছে 16 সাল জন্মগ্রহণ করেছেন। মৃত্যু তার 10ই অক্টোবর। 10ই অক্টোবর মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে হচ্ছে কি যে জন্মস্থান তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ, মাতার নাম নাসিমা আরা। বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, 21 পদক পেয়েছেন তিনি। এবং তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের বিদেশি এবং প্রবাসী সরকারের মন্ত্রণালয়ের কর্মধীন থাকা পর্যায়ে ফ্রান্সে মৃত্যুবরণ করেন আমাদের সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহর পেশা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্টের সম্পাদক ছিলেন, হত্যাকারী বার্তার সম্পাদক ছিলেন, বার্তা সম্পাদক, রেডিও পাকিস্তানে কাজ করেছেন। তারপর বিভিন্ন জায়গাতে তিনি কাজ করেছেন। সে হচ্ছে ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে প্যারিসে দায়িত্ব পালন করেছেন। তার সাহিত্যকর্মগুলো খুব গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত গল্পগ্রন্থগুলো নয়াছাড়া, দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের যে জীবন উন্নাস, যে যখন আমাদের জয়নুল আবেদিন ছবিগুলো লিখছিলেন, সেই ছবির মতো করে গল্প লিখছিলেন দুর্ভিক্ষের। সেই গল্পের মধ্যে অন্যতম হচ্ছে নয়াছাড়া। তারপরে হচ্ছে কি যে দুই তীর, অন্যান্য গল্প ছিল হচ্ছে তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে। উপন্যাস, তার উপন্যাসটা হচ্ছে, উপন্যাস রয়েছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। আপনি এটা মনে রাখতে পারেন, কালা চাঁদ কি দ্বারা মনে রাখতে পারেন? কালা চাঁদ। এই চাঁদ দ্বারা চাঁদের অমাবস্যা, কা দ্বারা কাঁদো নদী কাঁদো, কা দ্বারা কি কাঁদো নদী কাঁদো, আর লাল দ্বারা লাল সালু, লাল দ্বারা কি লাল সালু, মনে রাখতে পারেন। বহিপীর, তার বিখ্যাত নাটক তরঙ্গ ভরঙ্গ ভঙ্গ সুরঙ্গ, উজানের মৃত্যু, এই তিনটা তার বিখ্যাত নাটক। তার নাট্যগুলো মনে রাখার জন্য যে টনিকটা রয়েছে সেটা হচ্ছে কি দেখেন, সুরঙ্গের তরঙ্গ ভঙ্গের পরে এক বহিপীর এক চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে দিয়ে কাঁদো নদী কাঁদোর দুই তীরে দুই নয়নে দুই নয়াচারা রোপণ করলেন, অবশেষে তার উজানে মৃত্যু হলো। তার সব সাহিত্যকর্মগুলো আপনি চাইলে এভাবে মনে রাখতে পারেন, এমনি অল্প কয়েকটা সাহিত্যকর্ম আপনি জাস্ট এইভাবেই মনে রাখতে পারেন এখান থেকে। তো পরবর্তীতে দেখেন লাল সালু উপন্যাসে আমরা যে চরিত্রগুলো চিত্রায়ন করা হয়েছে, সেই চরিত্রগুলো যদি আমরা একটু দেখি, সেই চরিত্রটার মধ্যে রয়েছে মজিদের চরিত্র। কিসের মজিদ? মজিদ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, উপন্যাসের কেন্দ্রীয় নায়ক চরিত্র। তার চরিত্রগুলোর মধ্যে রয়েছে মিথ্যাবাদী, ছদ্মবেশী, কৌশলী, নিঃসঙ্গ, ভণ্ড, কামুক, প্রতিহিংসা পরায়ণ, সংগ্রামী, অস্তিত্বহীন, কাঙাল। কিসের কাঙাল? ভালোবাসার কাঙাল। মিথ্যাবাদী, স্বার্থপর, শোষক প্রকৃতির। ঠিক আছে। তার শরীর ছিল শীর্ণ দেহ এবং বেঁটে ছিল মজিদ। নোয়াখালীর বন্যা পীড়িত অঞ্চলের মানুষ ছিল, ক্ষুদ্র ক্ষুধার তাড়নায় নিজ এলাকায় ত্যাগ করে গারো পাহাড়ে আসেন তিনি। তারপরে দেখেন মোদাচ্ছের পীর মাজার প্রতিষ্ঠা করেন এবং মহব্বতনগর গ্রামে সে মোদাচ্ছের পীরের মাজার প্রতিষ্ঠা করেন। কুসংস্কার, শট এবং প্রতারণতা, অবিশ্বাসের প্রতীক এই উপন্যাসে আমাদের মজিদ। পরবর্তীতে দেখেন খালেক ব্যাপারী সাথে তার স্বার্থের সম্পর্ক, গাঁটছাট বেঁধে তাহেরা, গাঁটছাট বেঁধে তার মানে তাহেরার কাদেরের বাপকে পাগল বানিয়ে নিখোঁজ করেছেন কে? এই মুজিদ। তার পরবর্তীতে দেখেন আক্কাস আলী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নষ্ট করে তাকে গ্রাম ছাড়া করেছেন কে? এই মুজিদ। দুইজন তার স্ত্রী, একটার নাম রহিমা আর একটার নাম হচ্ছে কি জমিলা। তারপরে দেখেন খালেক ব্যাপারী। তাই খালেক ব্যাপারী দেখেন, খালেক ব্যাপারী হচ্ছে সামন্তবাদী মানে প্রতিভু একজন ব্যক্তি। মহব্বতনগর গ্রামের মাতব্বর তিনি। তার স্ত্রী দুইজন, একজন আমেনা আর একজন হচ্ছে তনু বিবি। তারপরে গ্রামের সকল উৎসব এবং অনুষ্ঠান তার নির্দেশেই হয়। মাতব্বর হলো তিনি নিজে শান্তি প্রকৃতি, ধর্মপরায়ণ, নরম মনের মানুষ। মুজিদির নির্দেশনায় 13 বছরের দাম্পত্য জীবন ত্যাগপূর্বক তার প্রথম স্ত্রীকে আমেনা বিবিকে কি দেন? তালাক দেন খালেক ব্যাপারী। তারপরে দেখেন হচ্ছে কি যে ধলা মিয়া তনুবিবির ভাই, খালেক ব্যাপারীর শালক। খালেক ব্যাপারী তাকে পানি পড়া আনতে পাঠায় আওয়ালপুরের পীরের কাছে। রহিমা মজিদের প্রথম স্ত্রী হচ্ছে রহিমা। মহব্বতনগর গ্রামে মেয়ে এবং মেয়ে ছিল এবং সে কি ছিল? বিধবা ছিল। লম্বা চওড়া শরীরে, শান্ত স্বভাবের ছিল। স্বামীর একান্ত অনুরাগী এবং হচ্ছে কি যে স্বামীর গর্ভে তিনি হচ্ছে কি যে গর্বিত থাকতেন। তার মন স্বামীর তুলনায় বিপরীতমুখী, মানে স্বামী ছিল যেমন ভণ্ড, কপট, তারপরে হচ্ছে কি যে স্বামী ছিল যেমন হচ্ছে কি যে জোচ্চোর, ঠকবাজ, তাই সে ছিল কি তার বিপরীত ধর্মী। লেখকের মতে তার এই একটা বাক্যের মধ্য দিয়ে লেখক তার পুরো ক্যারেক্টারকে আইডেন্টিফাই করিয়ে দিয়েছিলেন। রহিমা ঠান্ডা, ভীত মানুষ, 10 কথার রানী, রক্তের রাগ নেই। তার মানে সে শান্ত, ভীত নারী, যে অবলা, এই অবলার মতোই ছিলেন কি রহিমা। খোদাকে ভয় পাই, মাজারকে ভয় পাই এবং স্বামী মজিদকে ভয় পাই। মজিদ তার কাছে খোদার মানুষ, মজিদ তার কাছে কি খোদার মানুষ। এই দুইটা লাইনই পুরা রহিমার ক্যারেক্টার আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন এই দুইটা লাইনে। তারপরে দেখেন মজিদ এখানে কি করছে। জমিলা
আর বিয়ে করছে সে দ্বিতীয় স্ত্রী মজিদের। গরিব ঘরের মেয়ে ছিল। গোরা ছিল, গোরা মানে কি ফর্সা, গোরা মানে কি ফর্সা। তারপরে হচ্ছে কি যে ঘুম কাতুরে বয়সের নিতান্তই কিশোরী ছিলেন কে, রহিমা, এই ইয়ে জমিলা। রহিমা তার কাছে মাতৃসম, রহিমা তার কাছে কি মাতৃসম মনে হয়, আর বড় বোন বলে বিবেচিত হয়। রহিমার সামান্য শাসনে তার চোখে জল চলে আসতো। স্বামী এবং স্বামীর বয়স নিয়ে হাসাহাসি এবং ঠাট্টা করতেন কে, জমিলা। মজিদকে প্রথম দেখে তিনি ভাবি শ্বশুর মনে করেন, আর মজিদের মুখে থুতু দিয়েছিলেন এই জমিলা। তারপরে দেখেন মাজারের কুসংস্কার অন্ধবিশ্বাসের বিপরীত প্রতীক ছিলেন কে, এই হচ্ছে রহিমা। সন্ধ্যা না হতেই ঘুমানোর অভ্যাস তার। তারপরে হচ্ছে জায়নামাজের সিদ্ধহস্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে সে। উপন্যাসের একমাত্র প্রতিবাদী চরিত্র ছিলেন আমাদের এই জমিলা। পরবর্তীতে যে বৃদ্ধ ব্যক্তি, যার কথা আমরা এখানে মানে দেখেছি নাটকের মধ্য দিয়ে, বৃদ্ধ ব্যক্তি কে ছিলেন, বৃদ্ধ ব্যক্তি ছিলেন তাহের কাদেরের বাপ ছিলেন বৃদ্ধ ব্যক্তি। তারপরে আমাদের অনেকগুলো চরিত্র রয়েছে, আমরা সব চরিত্র ডিটেল আলোচনা না করে আমরা পুরো নাটকটা একটু সামারাইজ করার চেষ্টা করব, উপন্যাসটা। তো তার কারণে দেখেন বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে নামবিহীন এই বদরাগী ব্যক্তিটি, তার তিন ছেলে ছিল তাহের, কাদের এবং রতন, একটা মেয়ে ছিল হাসুনের মা। মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে তিনি অবিশ্বাসী ছিলেন, বউয়ের সাথে সবসময় ঝগড়া করতেন, বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, বউ তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করতো। একেবারে বুদ্ধিমান লোক ছিল, এককালে সে বুদ্ধিমান লোক ছিল, মজিদের কথার তোপে গ্রাম থেকে নিরুদ্দেশ করে তাকে আত্মহত্যা করেছে এটা। তারপর হাসুনের মায়ের কথা বলা হচ্ছে, তাহের এবং কাদেরের বোন এই উপন্যাসের দুস্থ দরিদ্র বিধবা নারী, স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতেই থাকে, বাড়িতে ধান ভানার কাজ করে। তার নিকাহ হয়ে করতে আপত্তি, ঝড় এলে হই হই করা তার স্বভাব, আর শ্বশুর বাড়িতে সে যেতে চায় না, তার ভাষায় তারা মানসি না, মানুষই না। তারপরে দেখেন দুদু মিয়া সাত ছেলের বাপ ছিলেন, দুদু মিয়া আধ পাকা, আধ পাকা তার চুল ছিল, মাথার চুল ছিল আধ পাকা। মসজিদের প্রশ্নে তার মুখে লজ্জার হাসি ছিল, কিসের প্রশ্নে, খতমা হয়েছে মিয়া তোমার, তোমার খতমা হয়েছে, এই কথা বলছে। ও থতমত খেয়ে হাসি বন্ধ করেন তিনি। তারপরে হচ্ছে কি যে কি করেন, গাধার মতো পিঠের ঘাড়ে, পিঠ পিঠে ঘাড়ে সমান, ঠিক আছে তার উক্তি, আমি গরিব মুখ্য মানুষ, আমি গরিব কি মূর্খ মানুষ। আমেনা ছিলেন খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রী, 13 বছর বয়সে তার বিয়ে হয়, বর্তমান বয়স 30। তানু বিবির সতীন ছিলেন তিনি। তারপরে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনতে পাঠান, বলে কাকে, খালেক ব্যাপারীকে। অন্যান্য চরিত্রগুলো গ্রামের ছেলে আক্কাস, শহর থেকে এসে স্কুল করতে চান তিনি। আওয়ালপুরের পীর মধ্যপ্রাচ্য থেকে তার পূর্বপুরুষ এখানে এসেছে, এখন বসবাস করে ময়মনসিংহে। বতর দিনে বিভিন্ন এলাকায় যায়। প্রধান মুরিদ ছিলেন মতলব খা, আওয়ালপুরের পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। মোদাচ্ছের পীর ছিলেন আক্কাসের, মানে মোদাব্বের মিয়া ছিলেন আক্কাসের বাবা, আর মোদাচ্ছের পীর ছিলেন মোহাম্মদনগরের মাদ্রাসার, তার সে ছিল মোদাচ্ছের পীর। এটাই হচ্ছে কি যে আমাদের উপন্যাসের মূল ঘটনা। এখন এই উপন্যাসটা যদি আমরা এখন মানে পড়তে চাই, তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা একটু দেখি। উপন্যাসটাতে তিনটা অঞ্চলের ঘটনার বর্ণনা করেছেন এখানে লেখক, হচ্ছে কি যে তার উপন্যাসের মধ্য দিয়ে। যদি আমরা প্রথমের বিষয়টা দেখি, প্রথমের বিষয়টা যদি আমরা দেখি, একটা অঞ্চলের কথা বলা হয় এখানে। অঞ্চলটা হচ্ছে কি, অঞ্চলটা মনে করেন এরকম বাড়ি টাড়ি থাকে, এরকম বাড়ি আছে, বুঝছেন তো, এরকম বাড়ি। তো এই বাড়িটার, এই অঞ্চলগুলো কি প্লাবিত হয়ে যায়, বন্যার সময় প্লাবিত হয়ে যায়। তখন এই অঞ্চলের মানুষ এই গ্রাম ছেড়ে চলে যায়। এটাকে লেখক বলেছেন নিচু অঞ্চল, লেখক কি বলেছে, নিচু অঞ্চল। লেখক বলেছেন কি নিচু অঞ্চল, বলেছেন এইটাকে লেখক নিচু অঞ্চল। এই নিচু অঞ্চলে যখন বন্যার প্লাবন হয়, এই বন্যার প্লাবনের সময় এই অঞ্চলের মানুষজন কি করতে থাকে, এই এই অঞ্চল ছেড়ে চলে যায়। এই অঞ্চল ছেড়ে কি করে, গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। তো এই অঞ্চল ছেড়ে যখন এই গ্রামের মানুষজন চলে যায়, তখন এই যায় কিসে, এই অঞ্চলে একটা স্টেশন ছিল, এই স্টেশনে একটা ট্রেন আসতো, সেই ট্রেনটার নাম হচ্ছে কি ইন্টারসিটি ট্রেন। কি ট্রেন বলেন তো, ইন্টারসিটি ট্রেন আসতো। এই ইন্টারসিটি ট্রেনে হচ্ছে কি যে চলে, এই মানুষগুলো চলে যেত।
তো এই গ্রাম যে তারা একবার ছাড়তো, তারা কখনো এই গ্রামে আসতো না। লেখক এই গ্রাম সম্পর্কে একটা লাইনের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনাটা কি শোনেন। লেখক বলেছেন যে শস্যের চেয়ে টুপি বেশি আর ধর্মের আগাছা বেশি। লাইনটা এমন হওয়া উচিত ছিল না, শস্যের আগাছা বেশি ধর্মের চেয়ে, শস্যের চেয়ে আগাছা বেশি ধর্মের চেয়ে টুপি বেশি, এমন হওয়া উচিত ছিল। কিন্তু লেখক কেন এই কথাটা বলেছেন? বলেছেন এখানে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চল, এখানে ফসল হয় না, শস্য হয় না। তার কারণে এই দুর্ভিক্ষ থাকার কারণে এই অঞ্চলের মানুষজন কি করে, এই অঞ্চল ছাড়ে। আর এখানে ধর্মকে খুব কঠোরভাবে মানতে চেষ্টা করে সবাই। লেখক এই অঞ্চলের বর্ণনা দিতে গিয়ে বলছেন এদের হচ্ছে কি যে পরনে মানে পরনে কাপড় থাকে, গায়ে কাপড় জুটুক আর না জুটুক, মাথায় টুপি থাকে। এখানকার ছেলে মেয়েরা আমপারা সিরাপাত নিয়ে মক্তবে পড়তে যায়, তাহারা ভোরে ভোর কণ্ঠে আওয়াজ তোলে। তারা শুধু এই হচ্ছে কোরআনের শিক্ষাটাই শিখতে পারে। এবং এখানে ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে বোঝানো হয়েছে এখানে যে ধর্ম কথা বলা হয়, ধর্মের ব্যবহারের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়। এই ধর্মটা হচ্ছে কি, এই ধর্মের বিষয়টা হচ্ছে কি, এই ধর্মের বিষয়টা হচ্ছে এখানে এ মানে ধর্মের চেয়ে ধর্মের কুসংস্কার বেশি। তো এই অঞ্চল থেকে মানুষজন কি করে হচ্ছে চলে যায়, এই অঞ্চলের মানুষজন কি করে চলে যায়। এটা আমাদের গেল প্রথম, মনে করেন কি যে একটা অঞ্চল। তারপরে এই অঞ্চলের মানুষজন যে এখান থেকে চলে যায়, তো এখানে লেখক সুন্দর করে বর্ণনা করছে এই অঞ্চলের মানুষজন চলে যাওয়ার কারণে এরা যে ছোটবেলায় এদের যখন ইন্টারসিটি ট্রেনটা আসে এদের স্টেশনে, তখন এরা এত তাড়াহুড়ো করে হুড়পাড়াপাড়ি করে স্টেশনে ট্রেনে চড়ে যে কে কোন বগিতে উঠলো, কে কোথায় আসলো, যে উঠতে পারে না তার সাথে হয়তো জীবনে আর কোনোদিন তাদের দেখা হয় না। এক পরিবারে দুইজন উঠছে, বাকি জন উঠতে পারে নাই, তাদের আর দেখা হয় না কোনোদিনই। তো লেখক এখানে বলছে যে যখন ট্রেনে উঠে তখন ট্রেনের যাত্রীরা মনে করে ট্রেনে ডাকাত পড়েছে। তো এইভাবে এরকম একটা ট্রেন ছেড়ে চলে গেছে। আরেকটা বর্ণনা পাই, সেই বর্ণনাটা হচ্ছে কি যে পাহাড়ে ঘেরা, পাহাড়ে ঘেরা অঞ্চল, ঠিক আছে। পাহাড়ে পাহাড়ে ঘেরা অঞ্চল। তো এই পাহাড়ের পাদদেশে কি আছে, একটা মসজিদ আছে। কি আছে বলেন তো? একটা একটা মসজিদ আছে। পাহাড়ের পাদদেশে একটা কি আছে, মসজিদ আছে। এই পাহাড়ে একদিন এক ব্যক্তি গেছে কি করতে, শিকার করতে গেছে। এক ব্যক্তি কি করতে গেছে, বন্দুক টন্দুক হাতে করে নিয়ে, বুঝছেন, বন্দুক নিয়ে গেছে কি করতে, শিকার করতে গেছে সে। বন্দুক নিয়ে শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে দেখে পাহাড়ে থেকে আজানের একটা ধ্বনি, সুন্দর ধ্বনি ভেসে আসছে। তো আজানের যে ধ্বনি ভেসে আসছে, তো সেই শুনে সেখানে গেছে, গিয়ে বলে আপনি এখানে কি করেন? তো তখন বলে কি যে আমি ছিলাম আমার গ্রামে, আমি ছিলাম যেখানে আমার খুব সুখেই দিন কাটছিল। গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, বাড়ি ভরা বউ ছিল অথুকু। তো এই আর কি ছিল। তো আমাকে একদিন আল্লাহ তাআলা পাঠাইছে এই গহীন জঙ্গলে তার দিন প্রচার করতে, এসব কথাবার্তা বলেন। তারপরে জিজ্ঞেস করে আপনার গ্রাম কোথায়। তখন এই আর্মি অফিসার বলে যে হচ্ছে কি যে আমাদের গ্রামে তো আমরা থাকি না, আমরা এখন শহরে থাকি, সেখানে পিতৃপুরুষের কয়েকটা ভিটা পুরানো কবর ছাড়া আর কিছু নাই। এই হচ্ছে দ্বিতীয় জায়গার ঘটনার বর্ণনা। পরবর্তীতে আরেকটা গ্রাম রয়েছে, সেই গ্রামটা হচ্ছে কি যে সেই গ্রামের বড় মাঝখানে একটা বড় বাড়ি রয়েছে। মাঝখানে কি রয়েছে, একটা বড় প্রকাণ্ড বড় বাড়ি রয়েছে। তো এই বাড়িতে হচ্ছে কি যে কে থাকে এই বাড়িতে, বাড়িটা বড়। এছাড়াও আরো মনে করেন কি যে ছোট ছোট ঘর রয়েছে, আরো ছোট ছোট ঘর, মানে অনেক মানুষ তো থাকে গ্রামে। একটা গ্রামের মনে করেন কি যে বাড়িতে এমনি কম হয় না। তো এই যে ছোট এবং বড় বাড়ি মিলে অনেক ঘর থাকে মানুষের। তো এই যে যেমন মনে করেন কি যে গাছপালা থাকে, গাছপালা, ঠিক আছে, এরকম আর কি বাড়ি, ঠিক আছে। তো এই বাড়ি, এই গ্রামটার হচ্ছে কি যে এদিকে একটা নিচু অঞ্চল আছে। এই গ্রামে মনে করেন শস্য হয়, সুন্দর ফসল ফলে, ফসল মাঠ, এদিকে ফসলের মাঠের সুন্দর ফসল টসল হয়, ঠিক আছে। ফসলের ক্ষেত, এই যে এখানে একটা ক্ষেত, এই যে ক্ষেত, এই ক্ষেত, এরকম ক্ষেত, ঠিক আছে। ক্ষেতে কি হয়, ফসল ফলে, সেই ক্ষেতে হচ্ছে ফসল ফলে। তো এরকম একটা সুন্দর একটা গ্রাম যেখানে শস্য হয়। এই গ্রামেরও নিচু অঞ্চল থাকে, এই গ্রামেরও কি অঞ্চল থাকে, নিচু অঞ্চল থাকে। এই নিচু অঞ্চলগুলো বর্ষার বৃষ্টির পানিতে কি হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। বর্ষার পানিতে কি হয়, তলিয়ে যায়।
এই বর্ষার পানিতে যখন তলিয়ে যায় এই নিচু অঞ্চল, তখন এখানে অনেকে মানুষ মাছ শিকার করে। অনেকে কি করে? মাছ শিকার করে। তেমনি দুইজন মাছ শিকার করছে। এই বর্ষার পানিতে মাছ শিকার করতেছে। তো একটা নৌকা নিয়ে, কি নিয়ে বলেন তো? নৌকা নিয়ে মাছ শিকার করতেছে। ডিঙ্গি নৌকা নিয়ে মাছ শিকার করতেছে। এখন এই নৌকার মনে মাথায় বসে আছে এক ব্যক্তি। নৌকার মাথায় বসে সে হচ্ছে কি যে হাতে কোস নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে বলেন তো? কোস। কোস কি এটা তো চিনেন, যে মাছ ধরার। আর পিছনে আরেকজন, নৌকার পিছনে আরেকজন বসে এ থেকে কি করছে? সে জাল ফেলে মাছ ধরছে। কি ফেলে মাছ ধরছে? জাল ফেলে মাছ ধরছে। তো তারা এই যে এই জায়গাতে বসে থেকে যে বিষয়টা তারা লক্ষ্য করলো, এই জায়গাতে একটা সড়ক আছে। এই জায়গাতে কি আছে? একটা রাস্তা আছে। বিশাল একটা রাস্তা আছে। রাস্তাটার এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, আবার এইদিকে একটা রাস্তা গেছে। তো এই যে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার নাম হচ্ছে মতিগঞ্জের সড়ক। কি সড়ক বলেন তো? মতিগঞ্জ। মতিগঞ্জের সড়ক। তো এই মতিগঞ্জের রাস্তার হচ্ছে কি যে মানে রাস্তার এই মতিগঞ্জের সড়কের এই জায়গাতে দেখে একজন মানুষ টুপি পরে, একজন মানুষ কি করছে? নামাজের ভঙ্গিতে বসে আছে। নামাজের ভঙ্গিতে বসে থেকে সে দুই হাত তুলে কি করছে? আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতেছে। দুই হাত তুলে নামাজের ভঙ্গিতে মোনাজাত করতেছে একজন ব্যক্তি। তো এটা তো অস্বাভাবিক একটা ঘটনা না, যে নামাজের ভঙ্গিতে মোনাজাত করার কারণে। তো তারপরে সে তার এই 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 যে যে মাছ ধরছিল যে দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে তাহের, একজনের নাম কি? তাহের, আর আরেকজনের নাম হচ্ছে কাদের। এবং এরা এখানে দেখে। তো এরা দেখে তারপরে হচ্ছে কি যে এরা মানে হচ্ছে কি যে বাড়ি আসে। বাড়ি আসার সময় হচ্ছে কি যে যখন তাদের বাড়ি, আবার তাহেরার এবং কাদেরের বাড়ি ছিল এই যে এই জায়গাতে, তাদের তাদের বাবা মার বাড়ি ছিল। তাহের এবং কাদেরের বাড়ি হচ্ছে কি যে এই জায়গাতে। তো তারা মাছ ধরার পরে এই যে এই দিকের মাঠের এই যে এই পাশ দিয়ে এসে রাস্তা দিয়ে তারা বাড়ি দিয়ে বাড়ি যাবে। তো এই যে এখানে যে গ্রামের মধ্যে যে বড় বাড়িটা আছে না, এই বড় বাড়িটা হচ্ছে যে ব্যক্তির, তার নাম হচ্ছে, সে হচ্ছে এই গ্রামের মাতব্বর। এই গ্রামের কি? মাতব্বর। তো এই মাতব্বর কি করছে? এখানে বসে আছে। এখানে অনেক মানুষ বসে থেকে একটা সভা হচ্ছে, মানে তাদের সাথে কথাবার্তা চলছে। আর এই যে যিনি বসে আছে তার নাম খালেক ব্যাপারী। তার নাম কি? তার নাম হচ্ছে খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী। এই খালেক ব্যাপারী বসে আছে। তো এই তাহির এবং কাদের যখন মাছ মেরে ফিরতেছে, এই রাস্তা দিয়ে ফিরতেছে, তখন এই খালেক ব্যাপারীর বাড়ির এখানে এই যে লোক আসছে, পাঞ্জাবি জুব্বা পরা এই লোক আসছে। এসে কি করে? গালিগালাজ শুরু করছে। জুব্বা পরা, নালায়েক, আনপড়, বেআলিম, এই সেই বলে গালাগালি শুরু করছে। তখন খালেক ব্যাপারে জিজ্ঞেস করে, কেডা আপনি? আপনি কেডা? তো তখন বলে কি যে আমি ছিলাম সেই মধুপুর জঙ্গলে। একদিন তিনি আমাকে স্বপ্নে দেখা দিলেন যে আপনারা এরকম একটা কামিল পীরের কবর কিভাবে ফেলে রাখছেন। তো সেই কামিল পীরকে সে মুদাচ্ছের পীর গ্রামের মানুষজনকে ডাইকে টাইকে নিয়ে গিয়ে সে হচ্ছে কি করছে? এখানে এই যে বাঁশ বাগান আছে গ্রামের এই জায়গাতে, বাঁশ ঝাড় আছে, বুঝছেন? এই বাঁশ ঝাড়ের এই পাশে কি করছে? সেই বাঁশ ঝাড়ের এই জায়গাতে সে, এই গ্রামের বাঁশ ঝাড়ের এই জায়গাতে সে দেখে কি যে পুরান কিছু কবর আছে। পুরান কিছু কি আছে? কবর আছে। এই কবরে সে হচ্ছে কি যে কি করছে? এই কবরকে কেন্দ্র করে সে হচ্ছে কি যে একটা মাজার তৈরি করে ফেলছে। কি করছে? সামিয়ানা টামিয়ানা টাঙ্গাই টাঙ্গাই দিয়ে মাজারটা করে ফেলছে। এখন দেখে কি যে এখানে মাজারে সব মানুষজন আসে। তো এটা হচ্ছে কি যে মাজার। আর এই মাজার সামিয়ানা করছে। আর এই মাজারের উপরে কি করছে সে? মাজারের উপরে লাল শালু কাপড় দিয়ে কি করছে? ঢেকে দিছে। লাল শালু কাপড় দিয়ে কি করছে? মাজারটা ঢেকে দিছে, মাছের পিঠের মতো। মাছ পিঠের যে মাজারটা, লাল শালু কাপড় দিয়ে এখানে ঢেকে দিয়েছে তার মাজারটা। এইভাবে মসজিদ প্রতিষ্ঠা করে ফেলেছেন তার মহব্বতনগর গ্রামে। তার হচ্ছে কি, তার এই যে মাজার, মাজার ব্যবসাটা মসজিদ প্রতিষ্ঠা করে ফেলেছে। তো এই মাজারটা যার, মাজারটা যার, এই মাজারের ব্যক্তির নাম দিয়েছে কি? মুদাচ্ছির পীর।
মুদাচ্ছের পীর, মুদাচ্ছের পীর নাম দিয়েছে। এই মুদাচ্ছের পীরের মাজারকে ঘিরে মসজিদ কি করে ফেলেছেন, এনে করে ফেলেছেন মসজিদের, পরবর্তীতে বাড়ি হয়েছে। এই মাজারের পাশেই মসজিদের কি করছে, বাঁশবাগানের এই মাজারের পাশেই মসজিদের ঘর হয়েছে, মসজিদ বিয়ে করেছে, বউ হয়েছে মসজিদের, এগুলো মসজিদের হয়ে গেছে সব। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরা নাটকের ঘটনা এবং উপন্যাসের ঘটনার আশ্রিত ঘটনা। এখানে কয়েকটা কথা বলেছে, এখানে একটা কি কোষ কথা বলেছে না, মজিদ যখন গ্রামে প্রবেশ করেছেন। এই লোকটার নাম হচ্ছে মজিদ, এই লোকটার নাম কি, মজিদ। মজিদ, এর নাম হচ্ছে মজিদ। এখন এই মজিদ যখন গ্রামে প্রবেশ করেছে তখন আমাদের কি দেখানো হয়েছে, তাহের বা কাদেরের হাতে কোষ দেখানো হয়েছে। এখানে এটা দ্বারা লেখক যেটা বুঝতে চেয়েছেন সেটা হচ্ছে মজিদ এই ধর্ম নামক কোষ দিয়ে মহব্বতনগরের গ্রামের মানুষদের শিকার করবে। মজিদ কোষ দিয়ে যেমন মাছকে শিকার করা হয়, মজিদ ধর্ম নামক কোষ দিয়ে মহব্বতনগরের মানুষ, গ্রামের মানুষদের শিকার করবে। আর যেটা কর আর আর এখানে লাল সালু দিয়ে কেন ঢেকে দেওয়া হয়েছে, শুধু লাল সালু দিয়ে এই কবরটাই ঢেকে দেওয়া হয়নি, মহব্বতনগরের মানুষদের অন্তর চক্ষুকে ঢেকে দিয়েছে মসজিদ। তার এই লাল সালু দিয়ে শুরু হয়েছে তার ধর্ম ব্যবসা, এই সেই। মসজিদের এখানে পাঁচটা অ্যান্টাগনিস্টকে তুলে তিনি হচ্ছে কি যে করেছেন। প্রথমে হচ্ছে কি যে যে বুড়ো ব্যক্তি, বৃদ্ধা, যে হাসুনের মায়ের, হাসুনের বাবা। তারপর 2 নম্বরে আমরা পাই হচ্ছে কি যে আক্কাসকে পাই। 3 নম্বরে আমরা যাকে পাই তিনি হচ্ছে কি যে আওয়ালপুরের পীর, আওয়ালপুরের পীর, পীরকে পাই। 4 নম্বরে আমরা যাকে পাই সেটা হচ্ছে কি যে আমেনা বিবি, আমেনা, যে আওয়ালপুরের পীরের কাছে পানি আনতে পাঠায়। 5 নম্বরে আমরা পাই জমিলাকে। এই অ্যান্টাগনিস্ট গুলো দ্বারা গল্প শেষ করছেন আমাদের এখানে। বুড়ো ছিলেন মসজিদের অন্ধবিশ্বাস। পরবর্তীতে বুড়ো তো সবার সামনে একটা বিচার করে করে তাকে মেয়ের কাছে মাপ চাইতে বলে। পরবর্তীতে সে কষ্ট পেয়ে চলে যায়। কেউ বলে হচ্ছে নদীতে ডুবে আত্মহত্যা করেছে, কেউ নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে, কেউ বলে অন্য দেশ হয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। এইসব বিষয়গুলো আমরা পাই বুড়ো চরিত্রের মধ্যে দিয়ে। এইভাবে বুড়োকে কি করছেন, আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে আক্কাসের মুখে দাড়ি আছে কিনা এই কথা জানতে চায়, এই আক্কাসকে গ্রাম ছাড়া করতে পাঠানো হয়। তারপরে যে আওয়ালপুরের যে পীর, এই আওয়ালপুর এই রাস্তাটা হচ্ছে আওয়ালপুরের, আওয়ালপুরের রাস্তা কোনটা, এই রাস্তাটা হচ্ছে আওয়ালপুর, আওয়ালপুর এই রাস্তাটা হচ্ছে কি আওয়ালপুরের রাস্তা। আর এই আওয়ালপুরের রাস্তার এই জায়গাতে ছিল একটা মানে বিরাট একটা বট গাছ ছিল, তেঁতুল গাছ ছিল। এই জায়গাতে কি ছিল, একটা তেঁতুলের গাছ ছিল, যে তেঁতুল গাছের ভয়ে এই ধলা মিয়া কি করতে যায় না, আওয়ালপুরের পীরের কাছে না যায় মসজিদের কাছে নিয়ে আসছিল কি, পানি পড়া। আর এই আওয়ালপুরের পীর আসার কারণে মসজিদ তার অস্তিত্ব সংকটে পড়ে। পরবর্তীতে আওয়ালপুরের পীরের হচ্ছে এই যে নামাজ পড়ার যে বিষয়টা সময় ধরে রাখতে পারে, এই ধান্দাটা ধরে ফেলে মসজিদ কি করে, আওয়ালপুরের পীরেরও মানে আধিক্য নস্যাৎ করে ফেলা হয়। আওয়ালপুরের পীরের পরে আসে হচ্ছে আমেনা। আমেনা বিবি আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠানোর কারণে, পানি পড়া খাইতে চাওয়ার কারণে আমেনা বিবিকে শাস্তি দেওয়ার একটা সিদ্ধান্ত নাই, যেটা ওই যে পেটে বেরি পড়া, বাচ্চা না হওয়া। এবং পরবর্তীতে হচ্ছে কি যে মজিদ তালাক দিতে বাধ্য করে, বাধ্য করায় কে, কাকে, হচ্ছে খালেক ব্যাপারীকে। আমিনা বিবির সংসার নষ্ট করে দেয়। এখানে আমিনা বিবির পায়ে পায়ে এবং হচ্ছে কি যে জমিলার মায়ের পিঠ দেখে মজিদের কাম চেতনা জাগায়, যেটা দ্বারা লেখক মজিদের মধ্যে যে একটা কুলুষিত খারাপ ক্যারেক্টার তার বর্ণনা দিয়েছেন বা মানে বোঝাতে পেরেছেন এখান দিয়ে। পরবর্তীতে এই আওয়ালপুরের পীরকে মারে, মারতে যাই মসজিদের কিছু অনুসারীরা পরের দিন, মারতে যাই মায়ের খাই এবং আমরা 2টা গ্রামের নাম পাই। 2টা গ্রামের কি পাই, নাম পাই। একটা একটা এই গ্রাম আর আরেকটা হচ্ছে কি এদিকের গ্রাম, মনে রাখবেন। এবং আক্কাসের বিচারের মধ্য দিয়ে আমরা এই 2টা গ্রামের নাম পাই। একটা হচ্ছে রসুলপুর, একটা কি, রসুলপুর। এই রসুলপুরে ছিল ইফতেদায়ী মাদ্রাসা, ইফতেদায়ী, ইফতেদায়ী মাদ্রাসা ছিল রসুলপুর। আর এই করিমগঞ্জে হাসপাতাল ছিল, এই করিমগঞ্জের হাসপাতাল।
করিমগঞ্জে কি ছিল? হাসপাতাল ছিল। ইবতেদায়ী মাদ্রাসা ছিল রসুলপুর, আর করিমগঞ্জে ছিল হাসপাতাল। এই দুইটার কথা আমরা পাই। ওই যে আক্কার যখন স্কুল করার কথা বলে তখন বলে রসুলপুরে তো ইবতেদায়ী মাদ্রাসা আছে, কেন ইয়া করা হবে? করিমগঞ্জের হাসপাতাল এর ওই যে মসজিদ দেখতে যায় কম্পাউন্ডারকে বড় ডাক্তার মনে করে। আপনারা এগুলো পড়ছেন। তারপরে এই যে এটা গেল আওয়ালপুরের পীর আমিনা বিবি। তারপরে মসজিদের খুব খায়েশ, একটা বউ থাকবে, কান্নাকাটি করবে, আবদার টাবদার করবে, ছোট মতো হবে, সেটা হচ্ছে জমিলা। বিয়ে করে জমিলাকে, জমিলা শুরু হয় তার বিপরীত ক্যারেক্টার, মজিদ যা বলে তা শোনে না। একটা সময় মজিদ জমিলাকে বাধ্য করা হয়, জমিলা হচ্ছে মজিদের মুখে থুতু দেয়। এই থুতু দেওয়া শুধু জমিলার থুতু দেওয়া না, জমিলা মজিদকে থুতু দেওয়া না, এই থুতু দেওয়া দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে এই সমাজে গেড়ে বসা অন্ধবিশ্বাস, ধর্মীয় কুসংস্কারের মুখে থুতু দেওয়া, ধর্মীয় কুসংস্কারের মুখে থুতু দেওয়া। এইটা দ্বারা এই বিষয়টা বোঝাতে চেয়েছেন কে? আমাদের লেখক। তো আশা করি আমি মূল বিষয়টা বোঝাতে পেরেছি, যে উপন্যাসের মূল কনসেপ্টটা। এখানে এই অ্যান্টাগনিস্টকে দমন করা হয়, এবং শেষে মজিদের দুইটা স্ত্রী ছিল, একটা রহিমা এবং জমিলা, দুজনেই বিদ্রোহী হয়ে ওঠে। যার ঘরে শান্তি নাই তো কোথায় শান্তি? তো আমাদের নেক্সট ক্লাসে আমাদের হয়তো উপসর্গ হওয়ার আর অল্প কিছু টপিকস আছে। আর তারপরের ক্লাসগুলোতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মানে নেক্সট ক্লাসে উপসর্গ, অনুবাদ, সিরাজউদ্দৌলা এগুলো আছে। এবং 12 নম্বর লেকচার আমরা নেওয়ার চেষ্টা করব, হয়তোবা ক্লাসগুলো একটু আগিয়ে আসতে পারে। তো এগুলো একটু ভালো করে দেখবেন আপনারা ততদিন পর্যন্ত। আর পড়াশোনা একটু সিরিয়াসলি করার চেষ্টা করেন। তো পড়াশোনা ঠিকঠাক মতো করেন, এবং হচ্ছে কি আর খুব কম সময় আছে। আমি তো আমার নাম্বার আপনাদের দিয়েছি, যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।